আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো আমার কথাবার্তা শোনা যাচ্ছে কিনা, তোমরা ভিডিও দেখতে পাচ্ছ কিনা, এগুলো একটু জানাও ইনশাল্লাহ, ঠিক আছে? যারা কানেক্টেড আছো, দেখতেছো, তারা একটু জানাও। আচ্ছা, রমজান মাসে দুপুরবেলা ক্লাস নিতে চলে আসছি তোমাদের সাথে। তো আমারও ক্লাস নিতে ভালো লাগতেছে না, তোমাদেরও নিশ্চয় এই যে দুপুরবেলা ভাবতে অনেকে হচ্ছে কী করবা বুঝতেছো না, ফেসবুক চালাতে চালাতে ক্লাসটা চলে আসছে, এই জন্য হয়তো অনেকে দেখতেছো, তাই না? আচ্ছা, তাহলে আজকে তোমাদের যে ক্লাসটা ছিল এটা কিন্তু আরও 2 দিন আগে হওয়ার কথা, তাই না? তো বিভিন্ন কারণে এটা পিছাতে পিছাতে রমজান মাসেই চলে আসলো। রমজানের বরকতময় মুহূর্তে তোমরা এখন ফিজিওলজির একটা ক্লাস করবা, মেডিকেলের একটা ক্লাস করবা, এই জন্য তোমাদেরকে অভিনন্দন। তো প্রথমেই তোমরা যারা আসো, আশা করি কেউ 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 কি আমাকে আগে দেখছো কি না, এটা যদি দেখে থাকো তাহলে কমেন্টে বলতে পারো যে আপনার সাথে ক্লাসে দেখা হয়েছিল অথবা কোথাও দেখা হয়েছিল কি না। আচ্ছা, তাহলে আসো আমরা আজকের ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ফিজিওলজির ক্লাস, তাই না? তোমাদের রুটিনটা দেখছো, রুটিনের মধ্যে লেখা ছিল যে হোমিওস্ট্যাসিস অ্যান্ড ফিডব্যাক মেকানিজম, এরকম কিছু একটা লেখা ছিল, তাই না? তো এটা কিসের পড়া, কি না কি, তোমরা হয়তো যারা এটা নিয়ে গবেষণা করো নাই তারা জানো না এটা কি, তাই না? তো সেক্ষেত্রে প্রথমেই যেটা বলতে চাই যে আজকের ক্লাসের নামটা আমি একটু এডিট করে নিয়ে আসছি। তোমাদের এখানে যেটা আছে সেটা তো আছেই, কিন্তু আমি এটাকে নাম দিছি যে ইন্ট্রোডাকশন টু জেনারেল ফিজিওলজি, আর বাকি যেটা আছে তোমাদের অংশটা হোমিওস্ট্যাসিস অ্যান্ড ফিডব্যাক মেকানিজম। তো এখন আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ফিজিওলজি, তাই না? তোমাদের এর আগে ফিজিওলজির আমার জানার মতে কোনো ক্লাস হয় নাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আজকে ফিজিওলজির প্রথম ক্লাস করব। হ্যাঁ, তো তোমরা নিশ্চয় জানো আমাদের মেডিকেলে হচ্ছে 3টা টপিক বা 3টা চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার বলতে 3টা সাবজেক্ট ফার্স্ট ইয়ারে পড়তে হয়, তাই না? 3টা সাবজেক্ট, 3টা সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে অ্যানাটমি, একটা হচ্ছে ফিজিওলজি, আর একটা হচ্ছে বায়োকেমিস্ট্রি, তাই না? তো এই যে ফিজিওলজি, এটা আমাদের অন্যতম একটা চ্যাপ্টার বা অন্যতম একটা সাবজেক্ট, বারবার কেন জানি চ্যাপ্টার বলতেছে, ঠিক আছে? তো এখন এই যে জিনিসটা আছে এটার গুরুত্ব কতটুকু বা এখানে আসলে কি পড়ানো হয়, এগুলো নিয়ে প্রথমে কিছু কথাবার্তা বলে এরপর আমরা আমাদের টপিক নিয়ে হালকা পাতলা একটু পড়াশোনা করব। কারণ এটা কিন্তু তোমাদের প্রি মেডিকেল ক্লাস, তাই না? তোমরা প্রি মেডিকেল বলতে এইচএসসির আগের প্রি মেডিকেল না, এটা হচ্ছে মেডিকেলে যাওয়ার আগের মেডিকেল ক্লাস, ঠিক আছে? সেই প্রি মেডিকেল ক্লাস। তো সেখানে তোমাদের মেইন কাজ কিন্তু এটা না যে তোমরা তোমাদের পরীক্ষার জন্য একদম A to Z সব মুখস্থ করে ফেলবা, একদম খুঁটিনাটি সব পড়ে ফেলবা। এখানে মেইন টার্গেট হচ্ছে যেন আমরা আগে থেকে একটু ওরিয়েন্টেড হই পড়াশোনার সাথে, এবং আমরা যখন মেডিকেলে যাব, মেডিকেলে যাওয়ার পরে আমাদের ক্লাসটা যেন একটু ইজি লাগে, মনে হয় যে হ্যাঁ এই টপিকটা তো আগে শুনছি, এই জিনিসটার নাম শুনছি, সেক্ষেত্রে তোমার জন্য বুঝতে ইজি হবে। আচ্ছা, তাহলে চলে আসো আমাদের ফিজিওলজি যে জিনিসটা আছে, ফিজিওলজি মানে হচ্ছে শারীর তত্ত্ব, ঠিক আছে? তাহলে ফিজিওলজির ক্ষেত্রে আমরা ডিটেলসে যাব, তার আগে আমরা তোমাদেরকে 3টা বইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। দেখো এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটার নাম হচ্ছে, দেখো লেখা আছে গাইটন অ্যান্ড হল টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি। তো এই যে বইটা আছে আমাদের মেডিকেলে আমরা মেইনলি এই বইটাই পড়ি আর কি, ঠিক আছে? এই বইটাই পড়ি। তাহলে মেইন বুকের নাম হচ্ছে কি গাইটন অ্যান্ড হল, ঠিক আছে? তুমি গাইটন নামটা মনে রাখবা। আচ্ছা, এরপরে আরও বই আছে, সেটা হচ্ছে জ্ঞানং, ঠিক আছে? জ্ঞানং এটা হচ্ছে ফিজিওলজির আরেকটা রাইটারের বই, এবং এটা গাইটনের থেকে আরেকটু কঠিন হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা বই, সেটা হচ্ছে দেখো সিসিসি, ঠিক আছে? বইটার নামই হচ্ছে সিসিসি, সিসি চ্যাটার্জি, ওকে? তো এই ভদ্র লোক না ভদ্র মহিলা, আমি আসলে ওনার লিঙ্গটা ভুলে গেছি। তো এই যে ভদ্র লেখক, উনি কি করছে, উনি হচ্ছে হিউম্যান ফিজিওলজির আরেকটা বই লিখছে। তো এই যে 3টা বই, এর বাহিরে আরও অনেক অনেক বই আছে, ঠিক আছে? তো সেম্বুলিঙ্গাম একটা বই আছে, ঠিক আছে? টট্টরা এরকম একটা বই আছে, এরকম অনেক অনেক বই আছে, ঠিক আছে? আচ্ছা, তো একজন দেখছি আমাদের কি নাম তার, সাদিয়া, সাদিয়া হচ্ছে তার বন্ধু বান্ধবীদেরকে মেনশন দেওয়া শুরু করছে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে দেখো রমজান মাসে যদি আমরা একটা সালাম দিই তাহলে 70টা সালাম দেওয়ার স্বভাব হবে, তাই না? আর যদি একটা সালামের উত্তর দিই তাহলে আমরা জানি যে সালাম দেওয়ার 10 গুণ সওয়াব পাওয়া যায়। সালাম দিলে তুমি যে সওয়াব পাইলা, সালামের উত্তর দেওয়ার কারণে আমি কিন্তু তার 10 গুণ বেশি সওয়াব পাইলাম। হ্যাঁ, আর রমজান মাসে তাহলে আমি কত গুণ সওয়াব পাবো? আমি হচ্ছে অনেক গুণ 700 গুণ সওয়াব পাবো, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে তোমরা বেশি বেশি সালাম দিবা, সালামের উত্তর দিবা, আর রমজান মাসে যে কোনো ভালো কাজ করলেই হচ্ছে অনেক সওয়াব। যাক, আমরা পরে চলে আসি। তাহলে গাইটন, জ্ঞানং, এরকম আমরা আরও অনেক বইয়ের নাম জানলাম, তাই না?
এখন প্রশ্ন হচ্ছে তোমার কি সব বই পড়তে হয়? নিশ্চয়ই শুরুর দিকে ইন্ট্রোডাকশনের ক্লাস হয়েছিল তোমাদের, সেখানে বলছে যে না আমাদের সব বই আসলে পড়তে হয় না, আমাদের মেইনলি কিছু বই থেকে কিছু টপিক পড়তে হয়। টিচাররা মাঝে মাঝে বলে যে আচ্ছা গাইটন থেকে তোমরা এই অধ্যায়টা পড়বা, তোমরা জ্ঞানং থেকে ওই পেজটা পড়বা, তোমরা হচ্ছে সিসি চ্যাটার্জি থেকে এই আইটেমটা পড়বা, এরকম করে টিচাররা তোমাদেরকে বলে দিবে, ঠিক আছে? তখন তোমরা এগুলা মেইন বই থেকে পড়তে পারো। আর যারা হচ্ছে আমার মতো ফাঁকিবাজ যে এত বই পড়ার তো সময় নাই ভাই, এত কিছু কি পড়তে পারবো, আমরা হচ্ছে রেটিনার ডাইজেস্ট পড়তে চাই, ভাই রেটিনার কোনো ফিজিওলজি ডাইজেস্ট আছে কিনা বলেন। তো তাদের জন্য কি, তাদের জন্য হচ্ছে আমাদের গাইড পাওয়া যায় বিভিন্ন বাজারে। তো মেডিকেলে সাধারণত সবাই গাইড পড়ে, তো মেইন বই কেউ কেউ পড়ে আর কেউ কেউ গাইডের সহযোগিতা নেয়, ঠিক আছে? তো তুমি যেরকম স্টুডেন্ট হও, তোমার যদি অনেক সময় থাকে, তুমি বই ঘেটে ঘেটে সুন্দরভাবে পড়তে পারো, এটা অবশ্যই ভালো, প্রশংসনীয়। আর যদি তুমি একটু ফাঁকিবাজ হয়ে থাকো আমার মতো, বা আমার থেকেও খারাপ হয়ে থাকো আর কি, তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে মেইন বই একটু কম পড়বা, তুমি হচ্ছে গাইড বেশি পড়বা, ঠিক আছে? তো এটা তুমি মেডিকেলে আসলে বুঝে যাবা যে তুমি আসলে কোন ক্যাটাগরির। এখন তো আসলে সবাই অনেক মেধাবী, তাই না? এখন সবার আসলে অনেক আগুন অবস্থায় আছে যে হ্যাঁ আমি আসলে মেডিকেলে ফার্স্ট হবো ইনশাল্লাহ, আমি অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হই নাই তো কী হয়েছে, আমি আমার যে মেডিকেলটা আছে সেই মেডিকেলে ফার্স্ট হবো ইনশাল্লাহ, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিতে। তো এই স্বপ্ন সবারই থাকে, আমারও ছিল, কিন্তু আসলে এটা অনেক কঠিন আর কি। হ্যাঁ, যাক, ইনশাল্লাহ তোমাদের সবার জন্য দোয়া। তাহলে এখন আসো, আমাদের এই যে ফিজিওলজি যে টপিকটা আছে বা যে জিনিসটা আছে, এইটা আসলে কি? হ্যাঁ, তো ফিজিওলজি সম্পর্কে আমাদের যে গাইটন বইটার কথা আমরা বললাম, তাই না? একটু আগে যে ছবিটা আমরা দেখেছি গাইটন, আজকের পড়াশোনার ক্ষেত্রে আমরা এই গাইটনের রেফারেন্স নিব আর কি। হ্যাঁ, আজকে এখানে যে যে তথ্য আমি আনছি এগুলো প্রায় সবগুলোই হচ্ছে গাইটন অ্যান্ড হল 14তম এডিশন, মানে লেটেস্ট যে এডিশনটা আছে সেখান থেকে নেওয়া হয়েছে। ওকে, এটার বলার কারণ কি, কারণ হচ্ছে বিভিন্ন বইতে বিভিন্ন ইনফরমেশন একটু কম বেশি হয়, ঠিক আছে? ওকে, তাহলে আসো আমরা ফিজিওলজি সম্পর্কে প্রথমে একটু ইংলিশে বলি। হ্যাঁ, ইংলিশে পড়লে গায়ের মধ্যে একটা গরম আসে। হ্যাঁ, তো ইংলিশে বলছে যেহেতু ঠিকই নিশ্চয় বলছে, তাহলে আমরা ইংরেজিতে ওখানে বলবো, এরপরে তোমাদেরকে বাংলায় আমি বুঝাই দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফিজিওলজি ইজ দ্য সায়েন্স, এটা হচ্ছে একটা সায়েন্স, হ্যাঁ, দ্যাট সিক্স টু এক্সপ্লেন দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেকানিজম। এটা হচ্ছে কিছু মেকানিজমের কথা ব্যাখ্যা করে। হ্যাঁ, তো কী কী মেকানিজম, ফিজিক্যাল, কেমিক্যাল, এটা তো আমরা বুঝি, তাই না? দ্যাট আর রেসপন্সিবল ফর দ্য অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অফ লাইফ। তার মানে সহজ কথায় তোমার জীবন, গাছপালার জীবন বা যে কোনো কিছুর যে জীবনটা আছে, সেই জীবনের শুরু, সেই জীবনটা শুরু থেকে একটু একটু করে বেড়ে ওঠা এবং সামনের দিকে এগিয়ে চলা, এটার জন্য যে যে প্রসেস আছে, যে যে মেকানিজম আছে, মেকানিজমটার ব্যাখ্যাই হচ্ছে আমরা ফিজিওলজিতে পড়ি, ঠিক আছে? যেটাকে বাংলায় আমরা কি বলি, আমরা হচ্ছে শারীর তত্ত্ব বলি, ঠিক আছে? শারীর তত্ত্ব। আচ্ছা, আমার এখানে বোর্ডের মধ্যে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, তোমাদের আশা করি অন্ধকার লাগতেছে না, তাই না? আমি স্ক্রিন দেখতে পাচ্ছি একদম উজ্জ্বল, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তোমাদের কোনো সমস্যা হলে তোমরা জানাও, ঠিক আছে? আচ্ছা, আর ফেসবুক লাইভে অনেক সময় মাঝে মাঝে ল্যাগ করে, তো সেটাও তোমরা জানাও কোনো সমস্যা হচ্ছে কিনা। ওকে, তাহলে আসো আমরা কি বললাম, শারীর তত্ত্ব। তোমাদের কি কারো মনে আছে এই যে শারীর তত্ত্ব নিয়ে কোনো বায়োলজিতে অধ্যায় ছিল কিনা তোমাদের? শারীর তত্ত্ব এই কথাটা পড়ছো কিনা কোথাও? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা চ্যাপ্টার ছিল, অনেকগুলো চ্যাপ্টারই ছিল, তার মধ্যে একটা হচ্ছে বোটানিতে উদ্ভিদ শারীর তত্ত্ব, যেটাকে আমরা বলি কি প্ল্যান্ট ফিজিওলজি, তাই না? তাহলে এই প্ল্যান্ট ফিজিওলজি, ওইখানে তুমি শারীর তত্ত্ব বা ফিজিওলজি কথাটা প্রথম শুনছিলা। এরপরে আমরা হিউম্যান ফিজিওলজি নিয়েও কিন্তু অনেক পড়ছি, যে অধ্যায়গুলো বোটানির মধ্যে ছিল 3 থেকে শুরু করে আমাদের 10 নম্বর অধ্যায় পর্যন্ত, সেগুলো কিন্তু আসলে আমাদের হিউম্যান ফিজিওলজি, অ্যানাটমি, এগুলো নিয়েই কথাবার্তা হইতো, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা অনেকেই অলরেডি বলে ফেলছো যে 9 নম্বর অধ্যায় যে উদ্ভিদ শারীর তত্ত্ব। ওকে, ভেরি গুড। এখন চলে আসো আমরা হিউম্যান ফিজিওলজি সম্পর্কে এখন জানবো। তাহলে আমরা তো মানুষ, তাই না? আমরা মেডিকেলে পড়ি, আমরা তো আর কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি না যে আমরা হচ্ছে গরু ছাগলের ফিজিওলজি নিয়ে জানবো। আমরা কি করব, আমরা মাছের ফিজিওলজি নিয়েও জানবো না, আমরা পাখির ফিজিওলজি নিয়েও জানবো না, আমরা শুধুমাত্র মানুষের যে জিনিসগুলো এগুলো জানার মাধ্যমে আমরা মেডিকেল সায়েন্সটা জানবো, ঠিক আছে? তাহলে দেখো, দি সায়েন্স অফ হিউম্যান ফিজিওলজি অ্যাটেম্পটস টু এক্সপ্লেন দ্য স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, মানে এটা হচ্ছে কিছু ক্যারেক্টার মানে বৈশিষ্ট্যের কথা ব্যাখ্যা করে, অ্যান্ড মেকানিজম, আর কিছু
মেকানিজম তো বোঝোই, তাই না? নির্বাচনের মধ্যে যেটা করা হয়, অফ দ্য হিউম্যান বডি দ্যাট মেক ইট এ লিভিং বিং। মানে এক কথায় যদি বলি যে আমি যে মানুষ, হ্যাঁ, একটা লিভিং বিং, আমি যে একটা মানুষ, একটা জীবন্ত সত্তা, এটার জন্য যে মেকানিজমগুলো আছে, আমার যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলা ব্যাখ্যা করাই হচ্ছে হিউম্যান ফিজিওলজি, ঠিক আছে? মানে একদম সিম্পল কথা, এখানে যা বলছে এখানে তাই বলছে, একটু অন্যভাবে বলছে। হ্যাঁ, এখন আসো আমাদের ফিজিওলজিটা কেন ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে হচ্ছে দুইটা কোট আছে। তো অনেক কোট আছে দুনিয়াতে, তার মধ্যে একজন মার্টিন এইচ ফিশার, আমাদের একজন চিকিৎসা বিজ্ঞানী, ওনার বলা হচ্ছে ফিজিওলজি ইজ দ্য স্টেপ চাইল্ড অফ মেডিসিন। ফিজিওলজি হচ্ছে মেডিসিনের সৎ সন্তান, ঠিক আছে? আচ্ছা, একজন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে সৎ সন্তানের কথা বললা, তাহলে সৎ সন্তানের প্রতি মানুষ গুরুত্ব বেশি দেয় না কম দেয়, তোমাদের কি মনে হয় বলো তো? সৎ সৎ পিতা, সৎ মাতা, সৎ সন্তান, এর প্রতি মানুষ গুরুত্ব কিন্তু কম দেয়, ঠিক আছে? তোমার যদি একটা সৎ ভাই থাকে, তুমি কিন্তু নিজের ভাইকে যে পরিমাণ ভালোবাসবা তাকে অত পরিমাণ ভালো না বাসারই কথা আর কি, ঠিক আছে? তাহলে ফিজিওলজি ইজ দ্য স্টেপ চাইল্ড অফ মেডিসিন, দ্যাট ইজ হোয়াই সিন্ড্রেলা অফেন টার্নস আউট দ্য কুইন। তাহলে এটার দ্বারা কী বুঝাইলো? এটা আমি যখন প্রথম পড়ছিলাম, আমার চোখের সামনে প্রথম আসছিল, আমি কিছুই বুঝি নাই। তাহলে এখন ব্যাপারটা তুমি একটু খেয়াল করো, আমরা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাকে কোনো গুরুত্ব দেয় না। হ্যাঁ, এই যে সিন্ড্রেলা একটা মুভি ছিল, ঠিক আছে, ডিজনির একটা মুভি ছিল, বা একটা ফেরি টেল, একটা গল্প আছে আর কি। হ্যাঁ, তো রূপকথার গল্প, এই যে রূপকথার গল্প, এখানে সিন্ড্রেলা একটা গরিব মেয়ে ছিল, সে খুবই ভালো ছিল, সে মানুষের সাথে ভালো ব্যবহার করতো, মানুষকে হেল্প করতো, কিন্তু সে হচ্ছে গরিব ছিল, ঠিক আছে? তো এই যে গরিব মেয়েটা ছিল, সে আস্তে আস্তে বিভিন্ন কারণে রাজদরবারে যাতায়াত হয়, এবং আস্তে আস্তে সে যে রাজার ছেলে, তার সাথে হচ্ছে সে তাকে পছন্দ করে, এবং পরবর্তীতে বিভিন্ন কাহিনী হয়, এবং হচ্ছে তার সাথে তার বিয়ে হয়। এবং দিন শেষে কি হয়, এই যে গরিব মেয়েটা, যাকে কেউ মূল্যায়ন করতো না, যার ভালো গুণাবলীর কোনো দাম ছিল না, তাকে একসময় মানুষজন অনেক সম্মান করে, কারণ হচ্ছে সে দিন শেষে দেখা যায় সে কি রানী হয়ে গেছে, ঠিক আছে, সে রাজকন্যা হয়ে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এইরকমই, যে ফিজিওলজির ব্যাপারটা, আমরা সবাই মেডিকেলে আসছি, অনেকেই কিন্তু এটা ভাবতেছি যে আরে মেডিকেলে আসছি, অ্যানাটমি ফিজিওলজি কেন পড়বো, আমরা হচ্ছে মেডিসিন, সার্জারি এগুলো আগে পড়বো, তাই না? একদম ফার্স্ট ইয়ারে আমাদেরকে সার্জারি শিখাই দিবে, এগুলা করে আমরা হচ্ছে কারি কারি টাকা ইনকাম করবো, তাই না? ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা হচ্ছে মেডিসিন, সার্জারি, অথবা যে সাবজেক্টগুলো দিয়ে তুমি ক্লিনিক্যাল সাবজেক্ট আমরা যেগুলোকে বলি, হ্যাঁ, মেডিসিন, সার্জারি, গাইনি, এগুলোর মাধ্যমে তুমি সরাসরি রোগীকে চিকিৎসা দিতে পারবা। কিন্তু এগুলো জানার জন্য তোমার ব্যাকগ্রাউন্ডে যে নলেজ থাকা লাগবে, যেটাকে আমরা বেসিক নলেজ বলি, ঠিক আছে? ছোটোবেলা থেকে মানুষজন আমাদেরকে বলছে না যে তোমার বেসিক দুর্বল বাবা। তো এই যে বেসিক দুর্বল, বেসিক বলতে আসলে কি বোঝায়? বেসিক বলতে বোঝায় হচ্ছে যেই জিনিসটা তোমার অন্য জিনিসের ভিত করে দেবে আর কি, ঠিক আছে? তো এই যে বেসিকের মধ্যে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অন্যতম, ঠিক আছে? তাহলে আজকে আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যে তুমি মেডিকেলের ফাইনাল একদম লাস্ট দিন পর্যন্ত যে নলেজগুলো অর্জন করবা, সেগুলা বোঝার জন্য তোমার ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এগুলোর বেসিকটা লাগবে, বা এগুলোর নলেজটা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা আবারও বলতেছি, ফিজিওলজি হচ্ছে মেডিসিনের স্টেপ চাইল্ড, সৎ সন্তানের মতো, যাকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু তার গুরুত্ব আসলে তখনই বোঝা যাবে যখন হচ্ছে তুমি একটা মারা খাবা, ঠিক আছে? মারা খাওয়ার পর বলবো আহা রে, আগের কেন ফিজিওলজি ভালো করে পড়ি নাই। আচ্ছা, তাহলে আমরা আশা করি মারা খাবো না। হ্যাঁ, এরপরে দেখো আরেকটা কথা আছে, এটা আসলে কোনো বিজ্ঞানের নাম নাই, এটা আমি আমার মতো করে বলছি। এনি ডেভিয়েশন ফ্রম ফিজিওলজি ইজ প্যাথোলজি। প্যাথোলজি মানে কি? মানে হচ্ছে অস্বাভাবিক অবস্থা, যেটাকে আমরা একটু সুন্দর করে ডিজিজ বলতে পারি, ডিজিজ কন্ডিশন, ঠিক আছে? তাহলে যে কোনো রোগ কখন তৈরি হয়? যখন সেটা স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুতি ঘটে, সেটাই হচ্ছে কি রোগ, তাই না? তাহলে দেখো, আমাদের যদি স্বাভাবিক অবস্থাটা ভালো করে জানা থাকে যে আমাদের শরীরে কোনটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা এটা স্বাভাবিক হয় নাই, তার মানে এটা একটা রোগ। ওকে, তাহলে আমরা মেডিকেলে যখনই কোনো রোগ জানতে চাবো, তখনই আমাদের ওই রোগের ফিজিওলজিটা জানতে হবে, যে আচ্ছা স্বাভাবিকটা তাহলে কি ছিল, তাহলে কোন জায়গায়, কোন পদ্ধতিতে, কোন পাথওয়েতে সমস্যা হয়েছে, ঠিক আছে? এটার জন্য তোমার ফিজিওলজিটা খুব ভালোভাবে পড়তে হবে। ওকে, কারো কোনো কথাবার্তা আশা করি নাই, তোমাদের কমেন্ট আমার সামনে আসতেছে, তোমরা কোনো অনেকেই অনেক কথা বলতেছো, কিন্তু বাকি বেশিরভাগই চুপচাপ আসো। এখন আসো, আমরা হচ্ছে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ শিখাবো আজকে। হ্যাঁ, আমরা পড়ায় চলে যাবো এখন, ঠিক আছে? আমরা ডিরেক্ট পড়ায় চলে আসতেছি। তাহলে বলতেছে আমাদের এই যে হিউম্যান ফিজিওলজি, এটার প্রথম চ্যাপ্টার হচ্ছে হোমিওস্টেসিস, ঠিক আছে? যেটা তোমাদের আজকের হেডলাইন ছিল, হোমিওস্টেসিস।
এবং এই হোমিওস্ট্যাসিস বোঝার জন্য তোমার কয়েকটা কনসেপ্ট লাগবে, যেগুলো তুমি আগে থেকে অনেকটা জানো। হ্যাঁ, তার মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে বডি ফ্লুইডের কনসেপ্ট। তাহলে দেখো এই যে বডি ফ্লুইড, ঠিক আছে, তোমরা দেখতে না পাইলে বলিও, তাহলে বডি ফ্লুইড মানে আমাদের শরীরে কোথায় কোথায় পানি আছে। এই পানির বলতেছে আমাদের বডির যে ওজন আছে তার 50-70% হচ্ছে কি পানি। ঠিক আছে, অ্যাডাল্ট যে মানুষ আছে, বড় মানুষ, আমার মতো তোমার মতো যারা ক্লাস করে রেটিনায়, তাদের সবারই হচ্ছে 50-70% পানি থেকে থাকে। এখন আসো তোমাকে আমি একটা ম্যাথ করতে দেই। হ্যাঁ, এখানে কি লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, যদি দেখতে না পেয়ে থাকো তাহলে আমি তোমাদের জন্য সুন্দর করে লিখে দিচ্ছি। দেখো, তাহলে আমাদের টোটাল যে বডির পানি সেটা হচ্ছে 50-70%। ঠিক আছে, এখানে 50-80 লেখা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণ লেখা থাকে। ঠিক আছে, 50-70%। ঠিক আছে, তাহলে আমরা যদি অ্যাভারেজ ধরি, অ্যাভারেজ কত হয়? অ্যাভারেজ হচ্ছে 60%। ঠিক আছে, তাহলে আসো আমরা এটা একটা হিসাব করব। তাহলে টোটাল তোমার বডির যে পানিটা থাকবে এটা হচ্ছে, আমরা ধরলাম টোটাল বডি ওয়াটার, এটা হচ্ছে কত পার্সেন্ট? এটা হচ্ছে 60%। আমরা একটা অ্যাভারেজ ধরলাম, হ্যাঁ, 50-70 না ধরে 60% ধরলাম। এখন আসো, এই যে পানিটা আছে এটা আমাদের শরীরে কয়েকটা অংশে বিভক্ত থাকে। ঠিক আছে, তুমি দেখো আমাদের শরীরে, এইটা মনে করো তোমার শরীর, হ্যাঁ, এটা মনে করো তোমার শরীর। তো এই যে তোমার শরীর, তোমার শরীরে কোথায় কোথায় পানি আছে? তোমার শরীরে, যাই হোক, রমজান মাসে এমনিতে মানুষের ছবি না একাই ভালো, তারপর রমজান মাসে একটা ছবি এঁকে ফেললাম। এটা আমার মতো হয় নাই দেখতে, এটা হচ্ছে কার মতো হয়েছে, যে কোনো একজনের নাম বলে দেই। এটা হচ্ছে তুরানির মতো হয়েছে। ঠিক আছে, তুরানির মতো হয়েছে। আচ্ছা, তাহলে দেখো এই যে আমাদের তুরানি, তো কি হয়েছে, ওর শরীরের মধ্যে দেখো উপরে উপরে যদি আমরা আসি, মাথা আছে, তাই না? মাথার মধ্যে কি আছে? ব্রেন আছে। তাহলে এই যে ব্রেনের আশেপাশে আমরা জানি কি মেনিনজেস থাকে, এবং ওইখানে হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সিএসএফ থাকে। তাহলে এটা একটা পানি। এরপরে যদি তুমি নিচে আসো, নিচে আসলে তুমি তো অনেক পানি খাইছো, তোমার পেটের মধ্যে পানি আছে, তাই না? এটা তো আছেই। এরপরে তোমার শরীরের মধ্যে কি আছে বলো তো? রক্ত আছে, তাই না? তাহলে এই যে রক্ত, তুরানের শরীরে যেমন আছে, তোমার আমার সবার শরীরের মধ্যে এরকম অনেক জায়গায় এরকম রক্ত ঘোরাফেরা করতেছে। ঠিক আছে, ধরলাম আমরা এইভাবে করে রক্ত চলাচল করতেছে। ঠিক আছে, এইভাবে রক্ত। তারপরে তোমার হার্ট আছে এখানে, হ্যাঁ, হার্টের মধ্যে অনেক রক্ত আছে, সব রক্ত হার্ট পাম্প করে তোমার শরীরে এখানে সেখানে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরপরে দেখো তোমার লাংস আছে, তাই না? তুরানের কি আছে? লাংস আছে দুইটা। তাহলে এটা হচ্ছে তুরানের একটা লাংস, এটা হচ্ছে তুরানের আরেকটা লাংস। ঠিক আছে, তো এই যে লাংসের আশেপাশে আছে প্লুরা, এবং লাংস আর প্লুরাল মাঝখানে থাকে হচ্ছে প্লুরাল ফ্লুইড। ঠিক আছে, এরপরে হার্টের মধ্যে থাকে কি? পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে এই যে পানিগুলা, হ্যাঁ, তোমার এই পানিগুলাও কিন্তু একটা ফ্লুইড বা তোমার শরীরের পানির অন্তর্ভুক্ত। তাহলে দেখো এগুলো তুমি বুঝতে পারলা, কিন্তু একটা বিশাল অংশের পানি কিন্তু আমরা মিস করে যাচ্ছি। যেটা হচ্ছে, দেখো তোমার শরীরে যে কোটি কোটি সেল আছে বা কোষ আছে, এই প্রত্যেকটা কোষের মধ্যে কি পানি আছে নাকি নাই? তোমরা বলো তো, পানি আছে নাকি নাই? কোষের মূল উপাদান বা একটা বড় অংশ জুড়ে থাকে হচ্ছে সাইটোপ্লাজম, তাই না? প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম আমরা এগুলো বলছি। তো এই যে প্রোটোপ্লাজম, এটার বেশিরভাগ অংশ কিন্তু পানি থাকে, তাই না? তাহলে এই যে কোষের ভেতরে কি থাকতেছে? কোষের ভেতরে থাকতেছে হচ্ছে পানি, পানি এবং অনেক অনেক পানি। তাহলে দেখো আমরা যে কথাগুলো বললাম, এটা হচ্ছে মনে করো মানবদেহ। ঠিক আছে, এটা হচ্ছে মানবদেহ। তাহলে মানবদেহে যে কোষগুলো আছে, কোষের ভেতরেও কিছু পানি আছে। এই পানিগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, মানে হচ্ছে সেলের ভেতরের ফ্লুইড, কোষের ভেতরের পানি। ঠিক আছে, কোষের ভেতরের পানি। আর কিছু পানি আছে, দেখো এরা হচ্ছে কোষের ভেতরে না, এরা কোষের বাহিরে আছে। ঠিক আছে, কোষের বাহিরে। কোষের বাহিরে কি পানি? যেমন আমি বললাম তোমার ব্রেনের আশেপাশে মেনিনজেসের ভেতরে যে পানিটা, এটা কিন্তু নির্দিষ্ট কোনো কোষের ভেতরে নাই। ঠিক আছে, এটা একটা স্পেসের ভেতরে আছে, এটা কোনো কোষের ভেতরে নেই। তাহলে এরপরে তুমি দেখো তোমার শরীরে যে রক্ত চলাচল করতেছে, এটা কিন্তু রক্ত নালীর মধ্য দিয়ে চলতেছে, এটা কোনো কোষের ভেতরে আবদ্ধ আকারে নেই। ঠিক আছে, তাহলে রক্তের মধ্যে থাকে আমরা জানি প্লাজমা এবং কোষীয় উপাদান। তাহলে প্লাজমা কিন্তু প্রায় পুরাটাই পানি, তাই না? 90-92% পানি থাকে। তাহলে আমরা যদি এক কথায় বলি, আমাদের শরীরের যে পানিগুলো আছে এটাকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোষের ভেতরের পানি, যেটাকে আমরা বলি আইসিএফ, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আরেকটাকে আমরা বলবো হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে কোষের বাহিরের পানি। ঠিক আছে, এইটুকু পর্যন্ত তোমাদের কি কোনো কথাবার্তা আছে? তাহলে কোষের ভেতরের পানি আর কোষের বাহিরের পানি। আচ্ছা, একজন বলতেছে আছে।
আচ্ছা কি আছে তুমি বলতে চাচ্ছ আমি জানি না, কথাবার্তা থাকলে বলো, আর যদি কথাবার্তা না থাকে ফেসবুকে যেটা হয় কমেন্টগুলো মাঝে মাঝে একটু দেরিতে আসে বুঝছো, তো সেই কারণে যদিও কিছুক্ষণ দেরিতে তারপরেও হচ্ছে এই একটু দেরিও সমস্যা হয়। যাই হোক, তাহলে আমরা যেটা বললাম আমাদের শরীরে পানি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার পানি, এক্সট্রা সেলুলার ফ্লুইড, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ওকে, ভেরি গুড। তাহলে কারো কোনো কথাবার্তা নাই। এখন আসো, এই যে পানিটা আছে, এই পানিটা কোথায় কোথায় আছে এটা আমরা প্রথমে একটু জাস্ট একটা সিম্পল একটা হিসাব করব, এরপরে আরও ডিটেলসে আমরা যাব। হ্যাঁ, তাহলে দেখো আমাদের কোন পানিটা বেশি থাকে, অ্যান্সার হচ্ছে আমাদের কোষের ভেতরের পানিটা কিন্তু বেশি থাকে। তাহলে ইন্ট্রাসেলুলার যে ফ্লুইডটা থাকে এই ফ্লুইডটার পরিমাণ হচ্ছে 2/3 অফ টোটাল বডি ওয়াটার, 2/3। তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইড কত হবে, 1/3 হবে, তাই না, 1/3 অফ টোটাল বডি ওয়াটার। ওকে, তাহলে আসো এইটুকু হিসাবের মধ্যে আমরা একটা ম্যাথ করব, ঠিক আছে, তোমাদেরকে আমি একটা ম্যাথ দিব। তাহলে কোনো একটা মানুষের ওজন হচ্ছে 100 কেজি, এখন ইংলিশে অঙ্ক করতে হবে, ঠিক আছে, 100 কেজি। তাহলে এই যে একটা মানুষের ওজন 100 কেজি, তার শরীরে ইসিএফ এবং আইসিএফ এর পরিমাণটা বের করো দেখি। তাহলে যারা ক্লিয়ার ভাইয়া বলছিলা তারা হচ্ছে এখন তাদের কি অবস্থা সেটা দেখাবা। আমি এখনো কারো কমেন্ট পাই নাই কেন জানি। আচ্ছা, যেহেতু কারো কমেন্ট পাই নাই, আচ্ছা ঠিক আছে, একজনের কথা পেয়ে গিয়েছে, এটা হচ্ছে মনির, হ্যাঁ মনির খান সুমন। তাহলে সে বলছে আইসিএফ হচ্ছে 66। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে জাহ্নবী সাহা, অনেকে বলছে মাশাল্লাহ, বলছে ইসিএফ 20 আইসিএফ 40। এরপরে রাইহান বলতেছে হচ্ছে ইসিএফ 33.33। যাক, অনেকে অনেক কিছু বলছে মাশাল্লাহ। তো অর্ধেক মানুষের ঠিক হয়েছে আর বাকি অর্ধেকের কিন্তু ভুল হয়েছে, ঠিক আছে। এখন দেখো আমরা একটু ম্যাথটা করি। হ্যাঁ, একজন মানুষের ওজন হচ্ছে 100 কেজি, তার মানে কি তার শরীর পুরোটাই পানি, অ্যান্সার ইজ নো। তাহলে তার শরীরের কতটুকু পানি, 50 to 70%, তার মানে তুমি হিসাব করবা 60% পানি। তাহলে আমরা আসো হিসাব করি 100%, 100%-এর মধ্যে যদি 60% পানি হয় তাহলে টোটাল বডি ওয়াটার হবে হচ্ছে কতটুকু, 60 কেজি। ওকে, এখন আসো, যারা এতক্ষণে বুঝতে পারছো তারা তো বুঝেই গেছো যে 60 কেজির মধ্যে এখন তুমি 2/3 আর 1/3 হিসাব করবা, ঠিক আছে। তাহলে আসো 60-র সাথে যদি তুমি 1/3 হিসাব করো তাহলে ইসিএফ কতটুকু হবে, এটা হচ্ছে তাহলে হবে 20 কেজি। আর আইসিএফ তাহলে কতটুকু হবে, এটা হবে হচ্ছে 40 কেজি। ওকে, এম আই ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের যাদের ভুল হয়েছিল, যারা 33-66% বলতেছিল, তারা নিশ্চয় শরীরে কঠিন পদার্থ আছে এটা ভুলেই গেছিলা, তাই না। ওকে, তাহলে এরকম ম্যাথ কিন্তু আমাদের আসতে পারে। 100 দিয়ে কেন দিলাম, যাতে একবারে ম্যাথটা করতে পারি আমরা, ঠিক আছে। তাই পরীক্ষায় তোমার 70 কেজি দিয়ে বেশিরভাগ দেয়, 70 কেজি 60 কেজি এরকম দেয়, ঠিক আছে। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো যে 70 কেজি যদি একজন মানুষের ওজন থাকে, হ্যাঁ এখন করার দরকার নাই, এখন আমি জানি অনেকে তাও করবে, 70 কেজি একজন মানুষের ওজন থাকে তাহলে তার ইসিএফ আইসিএফ কত হবে এটা তোমরা একটু বের করে আমাকে চাইলে বলতে পারো, ঠিক আছে। আমি মুছতে মুছতে তখন তোমরা যদি কেউ পারো তাহলে ভালো, আর যদি না পারো তাহলে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে তোমাদের আশা করি হয়ে গিয়েছে। এখন আসো, তাহলে আমরা পরবর্তী যে টপিকটা আছে সেই টপিকের মধ্যে যাই। আমাদের ফ্লুইড কিন্তু পড়া হয়ে গেল, পড়া হয়ে গেলে এখন আসো আমাদের এই যে এখানে জিনিসটা আছে যে আমাদের ফ্লুইড ডিস্ট্রিবিউশন আমরা যদি দেখি আইসিএফে কিন্তু অনেক বেশি থাকে, ঠিক আছে। আইসিএফে অনেক বেশি থাকতেছে, এটা 28, 11, 12 এগুলো কী লেখা, এগুলো হচ্ছে 70 কেজি যদি আমরা ধরি তখন কত হবে ওই হিসাব করে লেখা আর কি। হ্যাঁ, ওগুলো তোমাদের বাসায় গিয়ে তোমরা হিসাব করে নিলেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আসো আমাদের এক কথায় যদি আমরা বলি ইসিএফ বেশি না আইসিএফ বেশি, অ্যান্সার হচ্ছে আইসিএফ বেশি। এরপর ইসিএফ এর মধ্যে কয়েকটা ভাগ আছে, একটা হচ্ছে প্লাজমা বা রক্ত, রক্তের মধ্যে 3 লিটারের মতো হচ্ছে প্লাজমা থাকে, ঠিক আছে। একজন মানুষের 5 লিটার বা 5.5 লিটার রক্ত থাকলে তার মধ্যে 3 লিটারই হচ্ছে কি প্লাজমা থাকে।
এরপরে 11 লিটার যেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর আরেকটা থাকে হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। ঠিক আছে, এগুলো এখন আমরা খুব বেশি ডিটেলসে যাব না, কিন্তু শুরুতে যেটা বলছিলাম ওই যে তোমার সিএসএফ থাকে, এরপর হচ্ছে তোমার প্লুরাল ফ্লুইড থাকে, পেরিটোনিয়াল ফ্লুইড থাকে বিভিন্ন অর্গানের মাঝখানে, তারপরে হাড্ডির ভেতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এই যে পানিগুলা এগুলাই হচ্ছে আমাদের ইসিএফ এর বাকি অংশটা। ঠিক আছে, ওকে। এখন আসো, আমাদের ফ্লুইড পড়া হয়ে গেছে, এখন আমরা হচ্ছে ইসিএফ আর আইসিএফ নিয়ে একটু গভীরে যাব। ঠিক আছে, আমাদের আসলে কি কি লাগবে আমরা এখান থেকে দেখব। হ্যাঁ, ওকে। তাহলে দেখো, এক্সট্রাসেলুলার ফ্লুইডকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, বা অভ্যন্তরীণ যে পরিবেশ। কেন এটাকে অভ্যন্তরীণ পরিবেশ বলা হয়? দেখো, এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ ইন কনস্ট্যান্ট মোশন থ্রু আউট দ্য বডি। মানে কিছু ইংলিশ আছে, এগুলো আসলে বোঝা যায়, বুঝছো? এগুলা না, মানে তোমাকে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড না বুঝালেও হয়। হ্যাঁ, তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইডটা কি হয়? এটা হচ্ছে আমাদের শরীরে সবসময় মুভিংয়ের মধ্যে থাকে। ঠিক আছে, এই যে ব্লাড, রক্ত সারা দেহে মুভ করতেছে না, করতেছে। ইন দি এক্সট্রাসেলুলার ফ্লুইড দেয়ার আর আয়ন্স অ্যান্ড নিউট্রিয়েন্টস নিডেড বাই দি সেলস টু মেনটেন লাইফ। তাহলে এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অনেক রকম আয়ন থাকে, হ্যাঁ, যেমন সোডিয়াম, পটাশিয়াম এগুলো থাকে, আর বিভিন্ন রকম নিউট্রিশন থাকে, যেমন হচ্ছে গ্লুকোজ, এরপরে প্রোটিন, মানে তোমার যা যা লাগে এগুলো জিনিসপাতিগুলো থাকে। হ্যাঁ, এবং এগুলো পরবর্তীতে তোমার রক্ত থেকে তোমার কোষের মধ্যে কিন্তু যায়, তাই না? তাহলে তুমি যদি সিম্পলি এক্সট্রাসেলুলার ফ্লুইড বলতে রক্তের কথা মনে রাখো বা প্লাজমার কথা মনে রাখো, তাহলে তোমার জন্য বুঝতে একটু সহজ হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হলো দেখো, তাহলে তুমি তোমার বডিটা আছে, এই বডিটাকে তুমি মনে করবা এটা হচ্ছে একটা সেল। ঠিক আছে, এই দেখো, এটা হচ্ছে একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, অনেকগুলো সেল আছে, তাই না? তাহলে এখানে ঘটনাটা কি হবে? ঘটনাটা হবে এই যে তুমি একজন ভদ্রলোক আছে, আমার একজনের নাম মুখস্থ হয়েছে সেটা হচ্ছে তুরানি, আর একজনের নাম মুখস্থ করি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফাহিম। হ্যাঁ, ফাহিম। তাহলে দেখো, এই যে ফাহিম, মনে করো এটা হচ্ছে ফাহিম, আর এটা হচ্ছে তুরানি। ঠিক আছে, আর এটা হচ্ছে সাদিয়া। ছেলেরা আলাদা জায়গায়, মেয়েরা আলাদা জায়গায়। ঠিক আছে, তাহলে দেখো, এই যে এক একটা বডি, তাহলে আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে পরিবেশ থেকে শ্বাস প্রশ্বাস নিতে হবে, আমাদের খাবার দাবার খাইতে হবে বাইরে থেকে, তাই না? তাহলে তুমি যদি এমন একটা জায়গায় থাকো, এমন একটা বাসায় থাকো যেখানে অনেক খাবার দাবার আছে, অনেক ভালো পরিবেশ, এসির বাতাস, তাহলে তুমি অনেক আরামে থাকবা, তাই না? তুমি অনেক হেলদি থাকবা। আবার তুমি যদি এমন জায়গায় যেয়ে পড়ো যেখানে কোনো খাবার দাবার নাই, তোমার জন্য প্রতিকূল পরিবেশ, তুমি শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তাই না? তাহলে কিন্তু তুমি ভালো মতো বাঁচতে পারবা না। তাহলে দেখো, তুমি কতটুকু ভালো থাকবা বা তোমার এই যে কোষগুলা কতটুকু ভালো থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করবে তার আশেপাশের পরিবেশের উপর, তাই না? তাহলে দেখো, এই যে কোষের আশেপাশে, তোমার জন্য প্রশ্ন, মনোযোগ দিয়ে সবাই অ্যান্সার দিবা। প্রত্যেকটা কোষের আশেপাশের যে পরিবেশ, তার পরিবেশে কোন ফ্লুইডটা আছে, পরিবেশে কোন ফ্লুইডটা আছে কোষের বাহিরে, সেটা কি ইসিএফ আছে নাকি আইসিএফ আছে বলো তো? কোষের বাহিরের যে পরিবেশ, সেখানে কি ইসিএফ আছে নাকি আইসিএফ আছে? আচ্ছা, একজন বলতেছে কার জানি অনেক কারেন্ট, নাহিয়ান বলতেছে ফাহিমের অনেক কারেন্ট। আচ্ছা, ঠিক আছে। মিফতাহুল জান্নাত বলছে ইসিএফ। আচ্ছা, মাশাল্লাহ, খুবই ভালো, চমৎকার বলেছো তুমি। তাহলে দেখো, আমাদের পরিবেশ হিসাবে কিন্তু প্রত্যেকটা কোষের আশেপাশের অঞ্চলে আছে হচ্ছে ইসিএফ। ঠিক আছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড। আর সেলের ভেতরে আছে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ঠিক আছে, তাহলে দেখো, আমরা যদি বলি কোষের জন্য পরিবেশ, সেটা কোনটা? সেটা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। সেই জন্য এটাকে বলা হয় ইন্টারনাল এনভায়রনমেন্ট বা তোমার শরীরের অভ্যন্তরীণ পরিবেশ। ঠিক আছে, শরীরের অভ্যন্তরীণ পরিবেশ কোনটা? সেটা হচ্ছে কোষের বাহিরে যারা আছে, সেটা হচ্ছে এক কথায় ইসিএফ। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে দেখো, তুমি একটা খাবার খাইলা, সেই খাবারটা কি আস্তে আস্তে রক্তে যাবে। তোমার খাবারে যদি নিউট্রিশন ভালো থাকে, ভিটামিন বেশি থাকে, সেগুলো তোমার রক্তের মাধ্যমে আস্তে আস্তে কি এভাবে করে দেখো কোষের মধ্যে পৌঁছায় যাবে। রক্ত থেকে এভাবে করে প্রত্যেকটা কোষ একে একে এভাবে করে নিতে পারবে। আর যদি তোমার পরিবেশটা খারাপ থাকে, সেখানে টক্সিক জিনিস বেশি থাকে, তুমি যদি বার্গার বেশি খাও, হ্যাঁ, ভাজা পোড়া বেশি খাও, তাহলে সেই ভাজা পোড়া আস্তে আস্তে তোমার কোষের মধ্যে ঢুকবে, এরপরে যা হওয়ার তাই হবে। ঠিক আছে, তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। অনেকেই দেখি ইসিএফ লিখছো, মাশাআল্লাহ, খুবই ভালো। তাহলে কেন এটাকে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হয়, এটা আমরা আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, যদিও নাম ইন্টারনাল এনভায়রনমেন্ট, কিন্তু জিনিসটা কিন্তু এক্সট্রা সেলুলার ফ্লুইড। ঠিক আছে, তোমরা কিন্তু পেঁচায়ও না। ঠিক আছে, তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইড এটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট। ওকে ওকে, এখন আসো, আমরা ইসিএফ এবং আইসিএফ এর মধ্যে
অনেক পার্থক্য আছে, ঠিক আছে। অনেক পার্থক্যের মধ্যে একটা হচ্ছে ভলিউম, তুমি বলতে পারো ইসিএফ এর ভলিউমটা একটু কম আর আইসিএফ এর ভলিউমটা কি 2/3, এটা হচ্ছে বেশি, তাই না। এরপরে ইসিএফ এর মধ্যে কিছু আয়ন থাকে, আইসিএফ এর মধ্যেও কিছু আয়ন থাকে, কিন্তু আয়নগুলো অনেক বেশি পার্থক্য, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি, দুই একটা পড়বো আমরা, হ্যাঁ। তাহলে ইসিএফ এর মধ্যে দেখো সোডিয়াম, তোমরা লেখাটা দেখতে পাচ্ছ আশা করি, অনেক সুন্দরভাবে সাদা করে লেখা। তাও যদি দেখতে না পাও আমি বলতেছি, তাহলে অনেকের হচ্ছে ব্লার হয়ে যায়, দেখা যাচ্ছে ফেসবুকে অত ভালো কোয়ালিটি অনেকের আসে না, লাইভে একদমই ভালো কোয়ালিটি মাঝে মাঝে আসে না, হ্যাঁ। তাহলে দেখো এই যে সোডিয়াম আছে, সোডিয়াম তুমি যদি কোষের বাহিরে বা রক্ত, তুমি সহজ কথা রক্তের কথা চিন্তা করো, ঠিক আছে। ইসিএফ মানে তুমি রক্ত চিন্তা করবা, এর বাহিরে আর অনেক কিছু আছে কিন্তু মেইনলি রক্ত, ঠিক আছে। তাহলে দেখো রক্তের মধ্যে বা তোমার যে ইসিএফ আছে সেখানের মধ্যে তোমার সোডিয়াম কতটুকু থাকবে, 135 to 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, 135 থেকে 145, ওকে। অন্যদিকে পটাশিয়াম থাকবে মাত্র 3.5 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে। তাহলে দেখো এই ভ্যালুগুলো তোমরা কেউ আগে কখনো দেখছো কিনা বলো তো। কোনো রিপোর্টের মধ্যে মাঝে মাঝে ডাক্তাররা আমাদেরকে সেরাম ইলেকট্রোলাইট একটা রিপোর্ট করতে দেয়, হ্যাঁ, সেরাম ইলেকট্রোলাইট, কেউ এই নামটা শুনছো কিনা আমি জানি না। ইলেকট্রোলাইট অর্থাৎ সেরাম মানে তো আমরা জানি, তাই না, রক্তের মধ্যে যে প্লাজমা থাকে, সেই প্লাজমার মধ্যেও আবার যে রক্ততঞ্চনের যে ক্লটিং ফ্যাক্টর আছে, সেই ক্লটিং ফ্যাক্টর বাদ দিলে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি সেরাম, ঠিক আছে। তাহলে এই যে সেরাম বা রক্তরস আমরা এটাকে বলি, রক্তরসের মধ্যে কতটুকু লবণ আছে এটা হিসাব করার জন্য এই পরীক্ষাটা করা হয়, সেরাম ইলেকট্রোলাইট, ঠিক আছে। তো এই পরীক্ষাটা যখন করা হয়, পরীক্ষাটা করার সময় কি হবে, করার সময় তুমি যখন বমি করছো মনে করো অনেক বেশি, অথবা তোমার ডায়রিয়া হয়েছে অনেক বেশি, হ্যাঁ, তখন তোমার শরীর থেকে কি পানি লবণ বের হয়ে যেতে পারে না, বের হয়ে যেতে পারে। তখন তুমি পরীক্ষাটা করলে বুঝতে পারবা যে হ্যাঁ আমার শরীরে এখন কোন লবণটা কমে গেছে বা কোন লবণটা কোনো কারণে বেড়ে গেছে। তখন তুমি স্যালাইন খাওয়ার মাধ্যমে অথবা অন্য কোনো ওষুধ নেওয়ার মাধ্যমে এই লবণটা ঠিক করতে পারবা, ঠিক আছে। তাহলে এই একটা টেস্টের নাম আমরা জানলাম, হ্যাঁ, সিরাম ইলেকট্রোলাইট। তোমরা তো আস্তে আস্তে ডাক্তার হয়ে যাচ্ছ, ঠিক আছে, কত কিছু জেনে গেলে আজকে। তাহলে দেখো আমরা কি বললাম, ইসিএফ এ দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে সোডিয়াম, এটা অনেক বেশি থাকে, আর পটাশিয়াম অনেক কম থাকে। এরপরে আসো আমরা যদি ইসিএফ বাদ দিয়ে আইসিএফ এর দিকে আসি, আইসিএফ এ কি হবে, পটাশিয়ামটা এখানে দেখো অনেক বেশি, উল্টা পুরা, এখানে সোডিয়াম যত ছিল এখানে পটাশিয়াম ওইরকম অনেক বেশি, আর এখানে সোডিয়াম হচ্ছে অনেক কম, 10 থেকে মাত্র 14, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি যে কিছু পার্থক্যের কথা বলো, তাহলে তুমি আশা করি বলতে পারবে যে কোথায় থাকে, কোনটা বেশি কোনটা কম, আর হচ্ছে কোনটার মধ্যে কোন আয়ন কম বেশি থাকে, এরকম কয়েকটা কথা বললে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে তোমাদের আর কোনো কথাবার্তা নাই। তাহলে আসো আমরা ইসিএফ এবং আইসিএফ এর মধ্যে কিছু পার্থক্য জানলাম। এখন আমাদের জানতে হবে হচ্ছে রেগুলেশন সিস্টেম অফ দ্য বডি, আমাদের বডিকে নিয়ন্ত্রণ করে আসলে কারা। তোমরা বলবা আমাদের বডিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ডিপ স্টেট, তাই না। তাহলে ডিপ স্টেট, তো আমি আর বাকিটা লিখলাম না। তাহলে দেখো এই যে ডিপ স্টেট কিন্তু আমাদের বডিকে নিয়ন্ত্রণ করে না, আমাদের বডিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে দুইটা সিস্টেম। একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, যেই সিস্টেমটা আমাদের সবাইকে নার্ভাস করে দেয় সেটাই নার্ভাস সিস্টেম, তাই না, তোমরা নিশ্চয়ই সংজ্ঞাটা জানো। একটা হচ্ছে কি নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে কি সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, ঠিক আছে, এন্ডোক্রাইন সিস্টেম। তাহলে দেখো নার্ভাস সিস্টেম কি জিনিস, নার্ভাস সিস্টেম হচ্ছে ওই যে তোমরা অ্যাডমিশনের সময় করোটিড স্নায়ু পড়ছিলে অনেকগুলা, ঠিক আছে, স্পাইনাল স্নায়ু, করোটিড স্নায়ু, এই স্নায়ুতন্ত্রটাই হচ্ছে কি নার্ভাস সিস্টেম, ঠিক আছে, যেটা পড়ার সময় আমরা সবাই নার্ভাস হয়ে যাইতাম, হ্যাঁ। তাহলে এই সিস্টেমটা তোমার ব্রেনের থেকে শুরু হয়ে পুরা বডির সব জায়গায় কিন্তু ছড়ায় আছে, এবং তোমার নিউরনের মাধ্যমে তোমাকে এই যে উদ্দীপনা বা তোমার কখন কি হইতে হবে এগুলো তোমার বডিতে কন্ট্রোল করতেছে। আর এন্ডোক্রাইন সিস্টেমটা কি, এটাও তোমরা পড়ছো, সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়ের মধ্যে ছিল। এটা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কি হরমোন কাজ করে, তাই না, হরমোন কাজ করে। হরমোন এখন আবার বাংলায় লিখতেছি, দেখতে কেমন জানি লাগতেছে, তারপরেও লিখতেছি, অনেকদিন পরে হরমোন বাংলায় লিখলাম। তাহলে হরমোনগুলো কোথা থেকে আসে, আমাদের শরীরে ব্রেন থেকে শুরু করে আমাদের এই যে কিডনি পর্যন্ত অনেক জায়গা থেকে হচ্ছে হরমোন আসে, তাই না। যেমন পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন আসে, এরপরে হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থি আছে, তাই না, তারপরে আছে হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, কিডনির উপরে আছে হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি, এরপরে আছে ওভারি, পুরুষের ক্ষেত্রে টেস্টিস বা শুক্রাশয়, এগুলো সবগুলো থেকে কিন্তু বিভিন্ন হরমোন আসে, এগুলো আমাদের শরীরকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে, তাই না। ওকে, এখন আসো তাহলে তোমাকে মেইনলি নিয়ন্ত্রণ করতে হচ্ছে দুইটা সিস্টেম, পুরা শরীরটাকে নিয়ন্ত্রণ করে দেবে, ঠিক আছে। একটা হরমোন উল্টাপাল্টা হয়ে গেলে তুমি উল্টাপাল্টা হয়ে যাবে, একটা নার্ভ উল্টাপাল্টা হয়ে গেলে তুমি একদম চলতেই পারবা না, এমন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন আসো
আমাদের আসল আজকে যে হেডলাইন ছিল ক্লাসে, ঠিক আছে, যে হোমিওস্টেসিস, অনেক কথাবার্তা বললাম শুরু থেকে, এগুলার থেকে আমরা হচ্ছে হোমিওস্টেসিসটা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ কী কী পড়ছি, আমরা হচ্ছে বডি ফ্লুইড পড়ছি, ফিজিওলজি কী জিনিস এগুলো পড়ছি তো অবশ্যই, আর হচ্ছে আমাদের দুইটা কন্ট্রোল সিস্টেম আছে এগুলো পড়ছি, ঠিক আছে। আর কোন ফ্লুইডের মধ্যে কোন আয়ন কম বেশি থাকে এগুলো আমরা একটু জানছি। হ্যাঁ, তোমাদেরকে আমি একটু জিজ্ঞেস করি যে সোডিয়াম এটা কোথায় বেশি থাকে, এটা কি আমাদের ইসিএফে বেশি থাকে নাকি আইসিএফে বেশি থাকে, বলো তো, তোমাদের মনে আছে কি না? আচ্ছা, আমি এখানে দেখি, আমরা হচ্ছে ক্যাপশনও দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে তোমরা বলতে চাচ্ছ এটা হচ্ছে সোডিয়াম আমাদের ইসিএফ এর মধ্যে বেশি থাকে, তাই না? ওই যে সেরাম ইলেকট্রোলাইট আমরা শুরুতে ইসিএফ দেখছিলাম, তাই না? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এখন আসো হোমিওস্ট্যাসিস। হোমিও মানে হচ্ছে কি, মনে হচ্ছে যে সমান সমান, তাই না? তোমরা মেডিকেলে দুইটা টার্ম মনে রাখবা, অনেকগুলো টার্মই মনে রাখতে হবে আসলে মেডিকেলে যেহেতু ভর্তি হয়েছো। তার মধ্যে একটা হচ্ছে হোমিও বা হোমো, আর একটা হচ্ছে হেটারো। তো হোমিও মানে কি, হোমিও মানে হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ, ব্যাপারটা এমন না। হোমিও মানে হচ্ছে সমান সমান, আর হেটেরো মানে হচ্ছে আলাদা বা উল্টা, ঠিক আছে। বা একটা হচ্ছে তোমরা ইয়াতে পড়ছিলে না যে ক্রোমোজোমের সময় হেটারো কথাটা ওখানে আমাদের ছিল, তাই না? তাহলে দেখো হোমিওপ্যাথিক এটার সাথে কোনো মিল নাই। আমরা হোমিও মানে মনে রাখবো যে এটা হচ্ছে সমান সমান কিছু একটা হবে, ঠিক আছে। তাহলে একটু দেখো ডেফিনেশনটা আমরা খেয়াল করি। দি মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন। কনস্ট্যান্ট মানে হচ্ছে কি, এমন একটা অবস্থা আমাদের, এমন একটা কন্ডিশন আমাদেরকে মেনটেন করতে হবে যেটা হচ্ছে কনস্ট্যান্টের কাছাকাছি, ঠিক আছে, নিয়ারলি কনস্ট্যান্ট ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। এখন তোমাদের কাছে আবারও প্রশ্ন যে ইন্টারনাল এনভায়রনমেন্ট মানে কি ছিল, ইসিএফ ছিল নাকি আইসিএফ ছিল? তোমাদের মনে আছে যেখানে সেলগুলো থাকে, সকল সেল যেখানে হচ্ছে ঘুমাচ্ছিল একসাথে ছিল, তাই না? তাহলে সেলের বাহিরের যে পরিবেশটা ছিল সেটা কিন্তু ইসিএফ ছিল, তাই না? তাহলে দেখো এখানে আমরা বলতেছি যে তোমার ইসিএফ যেটা আছে, যে এনভায়রনমেন্টটা আছে, সেই এনভায়রনমেন্টের মধ্যে একটা কনস্ট্যান্ট কন্ডিশন, একটা কনস্ট্যান্ট কন্ডিশন আমি মেনটেন করতে চাচ্ছি, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস, ঠিক আছে, একদম সহজ কথা। তাহলে এক্সাম্পল দেই, দেখো আমাদের শরীরের মধ্যে একটা পিএইচ থাকে না, নির্দিষ্ট পিএইচ থাকে। তাহলে বলো তো আমাদের শরীরের যে রক্তের পিএইচ এটা কত? তোমরা ছোটবেলায় অনেক অনেক পড়ছো নিশ্চয়ই, হাজারো কোটি বার তোমরা এটা পড়েছো, তাই না? আমাদের এই যে রক্তের পিএইচ এটা থাকে হচ্ছে 7.35 থেকে 7.45, ঠিক আছে। তাহলে আমরা ধরো 7.4 লিখলাম এখানে, ঠিক আছে, অ্যাভারেজ। তাহলে কোনো কারণে তুমি হচ্ছে অ্যাসিড বেশি হয়ে গেছে তোমার শরীরে, হ্যাঁ, তুমি এমন কোনো ফল খাইছো, ফলের মধ্যে প্রচুর অ্যাসিড ছিল, হ্যাঁ, তো এত অ্যাসিডের কারণে তোমার শরীরে যে রক্তের পিএইচটা অনেক কমে গেছে। অ্যাসিড হলে তো পিএইচ কমে যায়, তাই না? অথবা কোনো কারণে তুমি হচ্ছে হারপিক খাইছো, সেই হারপিকটা তোমার রক্ত পর্যন্ত চলে আসছে ধরে নাও, অথবা তুমি তোমার হারপিক তুমি দ্রুত মরে যাওয়ার জন্য খাও নাই, তুমি হচ্ছে হারপিকটা নিয়ে ইঞ্জেকশন দিয়ে আইভি দিছো, তোমার রক্তের মধ্যে দিছো, হ্যাঁ, কিন্তু রক্তটা ক্ষারীয় হয়ে যাবে, তাই না? তো যখন এরকম উল্টাপাল্টা হয় তখন আমাদের শরীরের মধ্যে কি থাকে, বাফার সিস্টেম থাকে, তাই না? বাফার, এটা কিন্তু বাফেট লিখি নাই আমি, এটা হচ্ছে বাফার লিখছি, ঠিক আছে। তোমরা অনেকে বাফেট দেখতেছিলা কেন জানি। তাহলে বাফেট মানে হচ্ছে যেটা হচ্ছে আনলিমিটেড খাওয়া দাওয়া, যেটা তোমাদেরকে দেয়া হবে না, তোমাদের হচ্ছে এখন রোজা রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে বাফার সিস্টেমটা, এটা কি করা হয়, এটা আমাদের পিএইচ যখন বেড়ে যায় তখন এটাকে স্বাভাবিকে নিয়ে আসে, আর যখন পিএইচটা কমে যায় তখনও এটা আপনাকে বাড়ায় হচ্ছে স্বাভাবিকে নিয়ে আসে, তাই না? তাহলে এরকম বাফার সিস্টেমটাই হচ্ছে একটা হোমিওস্ট্যাসিসের উদাহরণ। এরপরে দেখো আমাদের মাঝে মাঝে শ্বাস প্রশ্বাস নিতে হয়, ঠিক আছে। তো কখন কোন পরিবেশে শ্বাস কতটুকু নিতে হবে, কম না বেশি, অক্সিজেন বেশি ঢুকবে না কম ঢুকবে, এগুলো হচ্ছে আমাদের ঠিক করতে হবে। যখন তুমি অনেক বেশি পরিশ্রম করো, দৌড়াদৌড়ি করো, তাই না, তখন তোমার কি শ্বাসটা বেড়ে যায় না? বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ তখন তোমার অক্সিজেনটা বেশি খরচ হচ্ছে, তখন তোমার শ্বাস জোরে জোরে নিয়ে অক্সিজেন বেশি নিতে হবে ভেতরে, ওকে। ডিমান্ড বেড়ে গেছে, তখন তোমার এটা ভিতরে নেয়ার পরিবেশটাও তৈরি হয়ে যাবে। এগুলোই হচ্ছে কি হোমিওস্ট্যাসিস, ঠিক আছে। এরপরে তোমার শরীরে ব্লাড প্রেশার আছে, আমরা সবাই ব্লাড প্রেশারের নাম শুনছি, তাই না, বিপি। তাহলে অনেকে হচ্ছে অলরেডি প্রেশারের মেশিনও কিনে ফেলছো যে তুমি এখন অনেক ডাক্তারি করবা, তাই না? তাহলে তোমার শরীরে বিপি কিন্তু এটা নির্দিষ্ট পরিমাণে থাকতে হয়, সেটা হচ্ছে 120/80 অথবা এর আশেপাশে, ঠিক আছে, একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। তাহলে কারো প্রেশার যদি অনেক বেড়ে যায়, ঠিক আছে, তখন আমরা হচ্ছে এটাকে বলবো হাইপার টেনশন, মানে অনেক বেশি প্রেশার হয়ে গেছে, ঠিক আছে। আবার কমে গেলে হাইপোটেনশন, মানে অনেক কমে গেছে, তার সমস্যা হবে, ঠিক আছে। তাহলে
প্রেশার যদি কম বেশি হয় তাহলেও তোমার শরীরের মধ্যে কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টর, ঠিক আছে। ব্যারো রিসেপ্টরের নাম তোমরা শুনছো আশা করি, এইচএসসি এর বইতে ছিল, খুব বেশি ডিটেলস ছিল না কিন্তু ছিল। তাহলে এই সিস্টেমগুলো তোমার বডির প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে বিভিন্নভাবে, ঠিক আছে, বিভিন্ন হরমোন, এনজাইম, এরপরে বিভিন্ন জায়গার মাধ্যমে তোমার এটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো আমরা হোমিওস্ট্যাসিস মানে কি বললাম, আরেকবার ডেফিনেশনটা একটু পড়ে দেখো। দি মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন। নিয়ারলি কনস্ট্যান্ট কেন বলছে? কারণ হচ্ছে তোমার শরীরে কিন্তু 100% কনস্ট্যান্ট রাখা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষেরই 7.4 পিএইচ থাকতে পারবে না, কারো কারো 7.35 হবে, কারো কারো 3-4 হবে, কারো কারো হচ্ছে 4 হবে, কারো কারো 4-5 এরকম হবে, এটা একটু কম বেশি হবে। এই জন্য বলছে নিয়ারলি কনস্ট্যান্ট থাকতে হবে ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট, একদম সিম্পল, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা কথা বলে দিই, আমাদের মেডিকেলে কিছু জিনিস হচ্ছে একদম মুখস্থ করতে হয়, ঠিক আছে। টিটিএম, টিটিএম মানে কি? টনটনে মুখস্থ, মানে অনেক বেশি মুখস্থ আর কি, ঠিক আছে। একদম একটা দাড়ি কমাও ভুল বলা যায় না, তার মধ্যে হোমিওস্ট্যাসিস হচ্ছে একটা ডেফিনেশন। তো আজকে মুখস্থ করার কোনো দরকার নেই, আজকে তুমি জাস্ট জানতেছো। তো সামনে তোমরা হচ্ছে এটা যখন আইটেম দিবা তখন পড়াশোনা করবা, ঠিক আছে। আচ্ছা, একজন বলতেছে জীবন যুদ্ধে এতটা পিছিয়ে যাব ভাবি নাই। আচ্ছা, কে এতটা পিছিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না, তোমরা কেন পিছিয়ে যাচ্ছ। তো তোমরা পিছিয়ে যেন না যাও সেজন্যই আমরা চলে এসেছি তোমাদের জন্য ক্লাস নিয়ে। হ্যাঁ, রমজান মাসেও তোমাদেরকে ক্লাস করাচ্ছি। এখন আসো, অনেক এক্সাম্পল আমি যেগুলো বলছি ওগুলো এখানে আছে, ঠিক আছে। তার মধ্যে তুমি জাস্ট বাফারটা মনে রাখো, সহজে মনে থাকবে, ওকে। এখন আসো, আমাদের এই যে হোমিওস্ট্যাসিসটা এটা কিভাবে মেনটেন হয়, এটা হচ্ছে দুইভাবে মেনটেন হতে পারে। একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, আর একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম, ঠিক আছে। তাহলে এটা কোনটা আবার কি? নেগেটিভ পজিটিভ, দেখো নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই নেগেটিভ পজিটিভ পড়া হলে আমাদের ক্লাসটা শেষ, ওকে। তাহলে দেখো নেগেটিভ মানে কি, তোমাকে আমি বলছি যে তুমি এখন রমজান মাসে রোজা রাখবা, তুমি কিছু খাবা না। তখন তোমার কি, এখন এই যে বলে দিলাম, এখন কিন্তু বারবার মনে পড়ে খাওয়ার কথাটা, ইস আমি রোজা আসছি, এখন খাইতে হবে, তাই না? যখন আদম আলাইসাল্লামকে আল্লাহ জান্নাতে রাখছিল তখন বলে দিছিল তুমি সব কিছু খাইতে পারবা, তুমি সব জায়গায় ঘুরতে যাইতে পারবা, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা করতে পারবা। তুমি শুধুমাত্র দেখো একটা গাছ আছে, ওই গাছের কাছেও যাবা না, ওই গাছের ওখানে যাবাও না, ফল খাওয়া তো দূরের কথা, ঠিক আছে। একটা জিনিসই হারাম ছিল, সেটা হচ্ছে ফল খাওয়া যাবে না। তো শয়তান কি করলো? শয়তানের স্বভাব যেটা আর কি, শয়তান আদম আলাইসাল্লামকে যে, হাওয়া আলাইসাল্লাম ওনাদেরকে যে বলতেছে যে ওই গাছটার মধ্যে এমন ফল আছে যেই ফলটা খেলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবা, তোমরা অমর হয়ে যাবা, তোমাদের আরও অনেক সুবিধা হবে, এইসব কথাবার্তা বলা শুরু করছে, ঠিক আছে। মানে নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ জাগানো শুরু করছে। দেখো একটা মাত্র নিষিদ্ধ জিনিস, এর প্রতি আবার আগ্রহ, ঠিক আছে। এরকমভাবে আমাদের অনেকের স্বভাব হচ্ছে এরকম, ঠিক আছে। তোমাকে যখন বলা হবে তুমি এখন চান্স পাইছো মাত্র, তুমি এখন চিল করবা, তুমি এখন ঘোরাফেরা করবা, তুমি পড়াশোনা মেডিকেলে চান্স পাইছো, কিছুদিন পরে তো করতেই হবে, তাই না? কিন্তু তোমাদের কি নিষিদ্ধ বিষয়ের প্রতি আগ্রহ, তাই না? তোমরা এখন আসছো রেস্ট নিয়ে ক্লাস করতে, যাই হোক এরকম মানুষের স্বভাবে এরকম, তোমরা ক্লাস করতেছো, খুবই ভালো কথা। তাহলে দেখো এরকম কিছু জিনিস আসছে যে উল্টা জিনিসটা হয়। তো নেগেটিভ ফিডব্যাকটা হচ্ছে এরকমই, যখন আমাদের শরীরে একটা জিনিস হঠাৎ করে বেড়ে যায় বা কমে যায়, মানে অস্বাভাবিক হয়ে যায়, তখন সেটাকে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসে, এটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। যেমন একটা উদাহরণ দেখো, তোমার শরীরে প্রেশার হচ্ছে 120 থাকার কথা, 120/80, তাই না? তাহলে তোমার শরীরে প্রেশারটা কোনো কারণে মনে করো কি হইলো, 150 হয়ে গেল, 150/100 হয়ে গেছে। এখন এই যে প্রেশারটা অনেক বেড়ে গেছে, এখন কি হবে বলো তো? এখন তোমার শরীরের প্রেশারটা কমানো দরকার। তাহলে তোমার শরীরের মধ্যে এমন কিছু মেকানিজম দেয়াই আছে, যে কোনো একটা মেকানিজমের মাধ্যমে ওটাকে কমায়, এই প্রেশারটাকে কমায়, টেনে কমায় আগের অবস্থায় নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে দেখো বেড়ে গেছিলো, তাকে কমায় স্বাভাবিক করলো, এটাই হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক। তাহলে যদি প্রেশারটা কোনো কারণে কমে যেত, ফর এক্সাম্পল প্রেশারটা হয়েছে কত, প্রেশারটা হয়েছে 90/60, তাহলে অনেক কমে গেছে। এই প্রেশারটাকে তোমার শরীরেরই কোনো একটা মেকানিজম যদি বৃদ্ধি করে আগের অবস্থায় নিয়ে আসে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে যেই মেকানিজমে তোমার যা হয়েছে তার উল্টা কাজটা করে এটাকে স্বাভাবিকে নিয়ে আসে, সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। খুবই সিম্পল একটা কথা, তাই না? তাহলে দেখো আমরা ডেফিনেশনটা পড়ি, কি বলছে, ইংলিশে একটু বলি তাহলে একটু গায়ের মধ্যে গরম আসবে, তাই না? ইফ সাম ফ্যাক্টর বিকাম এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট, কোনো একটা ফ্যাক্টর বা কোনো একটা জিনিস, আমাদের এখানে ফ্যাক্টর কি ছিল, ব্লাড প্রেশার ছিল, তাই না? তাহলে যেটা যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, এ কন্ট্রোল সিস্টেম which consists of a series of changes
একটা এমন সিস্টেম আছে যেটার মধ্যে একটা সিরিজ চেঞ্জ হবে, এই চেঞ্জের মাধ্যমে কি হবে, রিটার্ন দ্য ফ্যাক্টর টুয়ার্ডস এ সার্টেন মিন ভ্যালু। মিন ভ্যালু মানে কি, একটা অ্যাভারেজ, একটা সার্টেন ভ্যালু, সেই ভ্যালুর দিকে নিয়ে আসবে, যেটা হচ্ছে এই যে আমরা বললাম 120-এর কাছাকাছি নিয়ে আসবে। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস মেনটেন করার একটা প্রক্রিয়া, যেটাকে আমরা বলতেছি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ওকে, তাই নেগেটিভ নিয়ে কারো কোনো কথাবার্তা কি আছে নাকি নাই? আচ্ছা, এই যে দেখছো তোমরা চলে আসছো এই জন্য আমি তোমাদেরকে পড়াচ্ছি। তো নিষিদ্ধ বিষয়ের প্রতি আগ্রহ না থাকলে তো আমি কাউকে পড়াইতে পারতাম না, তাই না? যাক, নিষিদ্ধ বিষয়ের মাধ্যমে কিন্তু অনেকের রিজিকের সন্ধান হয়, ঠিক আছে, অনেকের রিজিকের ব্যবস্থা হয়। তো যাই হোক, তাহলে এখন আসো, আমরা হচ্ছে নেগেটিভটা কিন্তু বুঝে গেছি যে কোনো একটা জিনিস বেড়ে গেছে তাকে কমিয়ে স্বাভাবিকে আনা, অথবা কোনো একটা জিনিস কমে গিয়েছে তাকে বাড়িয়ে স্বাভাবিক পর্যন্ত নিয়ে আসা, এটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, তাই না? আমার শরীরকে স্বাভাবিক রাখার জন্য এই প্রক্রিয়াটাই সাধারণত হয়ে থাকে। এক্সাম্পল দেখো, ব্লাড প্রেশার, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, ঠিক আছে, ওই যে উদাহরণ দিলাম, তোমার হচ্ছে যখন শ্বাস বেশি নেওয়া লাগবে, অক্সিজেন বেশি লাগবে, তখন তোমার অটোমেটিক্যালি শ্বাস প্রশ্বাসটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স, যেটা হচ্ছে বাফারের মাধ্যমে আমরা বললাম, ওয়াটার, ইলেকট্রোলাইট, হরমোন, এগুলো তুমি যখন মেডিকেলে পড়বা, যখন তোমার ক্লাস শুরু হয়ে যাবে, তখন তুমি এগুলো ডিটেলস তোমার বইয়ের মধ্যে আছে, পড়বা ইনশাল্লাহ, সমস্যা নেই। আপাতত জাস্ট আমরা কনসেপ্টটা জানলাম। তাহলে পজিটিভ জিনিসটা কি দেখো, পজিটিভ মানে কি, যেটা বাড়তেছে ওটা বেড়েই যাচ্ছে, ঠিক আছে। তুমি মেডিকেলে চান্স পাইছো, খুবই ভালো কথা, অনেক পড়াশোনা করে চান্স পাইছো, তাই বলে এই না যে চান্স পাওয়ার পরে তুমি আবার ক্লাস করা শুরু করে দিবা, তাই না? যদি এটা করো তার মানে কি, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এই যে রেটিনায় তুমি ক্লাস করলা, ক্লাস করে তুমি আরও উৎসাহিত হইলে তুমি বাসায় বই পড়া শুরু করে দিলা গাইটন কিনে, এটা তো আরও বেশি পজিটিভ হয়ে গেল, তাই না? এরপরে কি করলা তুমি, তুমি আবার বিভিন্ন অনলাইন যে ভিডিও আছে, হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, এই প্ল্যাটফর্মে গিয়ে তুমি আবার ক্লাস করা শুরু করে দিলা, তাহলে তুমি কিন্তু আরও পজিটিভ হয়ে গেল। এরপরে তুমি কি করলা, তুমি এটাতেই ক্ষান্ত না থেকে তোমার ক্লাস শুরু হওয়ার আগে তুমি কি করলা, তুমি হচ্ছে পেইড কোর্সে ভর্তি হয়ে গেলা ফিজিওলজির জন্য, এটা আরও বেশি হয়ে গেল পজিটিভ। এবং শেষ পর্যন্ত তোমার মেডিকেলে যখন ক্লাস শুরু হয়ে গেল, তখন দেখা গেল তোমার পড়ার এনার্জি শেষ হয়ে গেছে, তুমি তখন আর পড়তে পারতেছো না, এরকম হইতে পারে। অথবা তুমি তখন অনেক বেশি উদ্যম নিয়ে, অনেক বেশি আগ্রহ নিয়ে, যেহেতু তুমি সব আগে থেকে একবার পড়ে আসছো, তুমি সবার সাথে পড়াশোনা আবার শুরু করলা, তুমি সব আইটেম কোপাই দিলা, টিচারদের সুনজরে চলে এসে তুমি ফাইনাল পরীক্ষায় অনার্স পেয়ে গেলা, বা তুমি অনেক ভালো রেজাল্ট করলা, ঠিক আছে। তাহলে দুইটাই হইতে পারে। তাহলে দেখো, এই যে পজিটিভ জিনিসটা মানে কি, মানে হচ্ছে তোমার জিনিসটা আস্তে আস্তে বাড়তেই থাকবে, ঠিক আছে। এই জিনিসটা কি তোমরা বলো তো, এই জিনিসটা কি ভালো না খারাপ? যে পজিটিভ মানে একটা জিনিস বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে, এটা কি ভালো না খারাপ বলো তো, তোমাদের কি মনে হয়? তোমরা কি আমাকে দেখিতে পাও? আচ্ছা, তুরানি বলছে এটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। এখন কি তোমাদের নেটওয়ার্ক ঠিক হয়েছে? আমি এত একটা গল্প বললাম, এই গল্পটা কেউ শুনলো না নেটওয়ার্কের প্রবলেমের কারণে, অত্যন্ত দুঃখজনক। আচ্ছা, এখন মনে হচ্ছে যে নেটওয়ার্কটা কিছুটা উন্নতি হয়েছে, তাই না? আমার যেটা মনে হচ্ছে, আমি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আসো, আমরা যে গল্পটা বলছি এই গল্পটা আমি আর বলবো না, অনেক গল্পর কিছু নেই। তাহলে তুমি আমাকে বলো, একটা জিনিস বাড়তে আসে বাড়তে আসে বাড়তে আসে, পজিটিভ মানে হচ্ছে এইটা, হ্যাঁ, যে আমি তোমাকে আগ্রহ দিয়ে দিলাম তোমাকে আজকের ক্লাস নেওয়ার মাধ্যমে, তুমি বাসায় গিয়ে আগ্রহ পেয়ে গাইটন পড়া শুরু করে দিলা, এরপরে তুমি আরও আগ্রহ পেয়ে তুমি অনলাইনে ভিডিও দেখা শুরু করে ফেলা, এরপরে তুমি আরও আগ্রহ পেয়ে তোমার ক্লাস শুরু হওয়ার আগেই তুমি কি করলা, তুমি পেইড কোর্সে ভর্তি হয়ে গেলা, আর এরপরে তুমি আরও আগ্রহ পেয়ে তুমি মেডিকেলে ক্লাস শুরু হওয়ার পরে অনেক ভালো করে পড়াশোনা করে একদম আইটেমে অনেক ভালো নাম্বার পাইলা, এবং ফাইনাল পরীক্ষায় তুমি একটা প্লেস করলা, ঠিক আছে। তাহলে দেখো, এগুলো হচ্ছে একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, তুমি আমাকে বলো, এই পজিটিভ ফিডব্যাক মেকানিজম কি সবসময় ভালো নাকি এটা খারাপ? তোমার প্রেশারের কথা তুমি আবার চিন্তা করো, 120/80, কোনো কারণে তোমার প্রেশারটা কমে গেছে, তোমার শরীর থেকে রক্ত বের হয়ে গেছে, তুমি একটা অ্যাক্সিডেন্ট করছো, আল্লাহ না করুক। তো এই যে অ্যাক্সিডেন্ট করছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে অ্যাক্সিডেন্ট করার কারণে তোমার শরীর থেকে রক্ত বের হয়ে গিয়েছে 2 লিটার রক্ত। এই রক্তটা বের হয়ে যাওয়ার কারণে তোমার প্রেশার কমে যাবে না, কারণ এটা কি ব্লাড প্রেশার, তো ব্লাড যেহেতু কম, ব্লাড প্রেশারও তো কম হবে, তাই না? তাহলে ব্লাড প্রেশার কমে গেছে। এখন তুমি চিন্তা করো, যদি পজিটিভ ফিডব্যাক মেকানিজম হয়, ব্লাড প্রেশার কমে আসছে হচ্ছে 90/60-তে,
এখান থেকে কমে আসবে কত 80/50 এখান থেকে কমতে 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 0 হয়ে যাবে না, 0 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো এই পজিটিভ ফিডব্যাক মেকানিজম সবসময় কি ভালো নাকি মাঝে মাঝে খারাপ হতে পারে, তোমাদের কি মনে হয়? আচ্ছা, কেউ বলছে যে ক্ষেত্র বিশেষে ভালো, বাকি ক্ষেত্রে খারাপ। একজন বলছে যে মনির বলতেছে ভেরি ব্যাড। আচ্ছা, একজন বলছে নেট KRP ছিল, AKN ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, নেট KRP ছিল, খুবই ভালো। KRP মানে ক্রাপ, নেট হচ্ছে ক্রাপ ছিল। হ্যাঁ, এখন দেখো এই যে জিনিসটা তোমাদেরকে বললাম, পজিটিভ ফিডব্যাক মেকানিজম সাধারণত আমাদের শরীরের জন্য খারাপ। যেমন একটা উদাহরণ কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি, যে যখন তোমার শরীর থেকে কোনো কারণে রক্ত বের হয়ে যাবে, হ্যাঁ, যদি রক্ত বের হওয়ার কারণে প্রেশার কমতে থাকে, তোমার হার্ট রক্ত পাবে না, তোমার শরীরের হার্ট পাম্পও করতে পারবে না, আবার সে নিজেও পাম্প করার জন্য রক্ত পাচ্ছে না, ঠিক আছে। সে অন্যকে রক্ত দিতে পারতেছে না, নিজেও রক্ত পাচ্ছে না, সব মিলে আস্তে আস্তে সে কিন্তু মরে যাবে, তুমিও মরে যাবে, ঠিক আছে। তাহলে পজিটিভ খারাপ। কিন্তু দেখো পজিটিভ ফিডব্যাক মেকানিজম কিন্তু মাঝে মাঝে ভালো হইতে পারে। কীভাবে ভালো হইতে পারে? এক্সাম্পল দেখো, রক্ততঞ্চন প্রক্রিয়া, যেটাকে আমরা হচ্ছে হিমোস্ট্যাসিস বলি আর কি, ঠিক আছে। ব্লাড ক্লটিং যে ফ্যাক্টরগুলো আছে, কি হয় যখন হচ্ছে কোথাও কেটে যাওয়ার পরে আস্তে আস্তে সেখানে যে প্ল্যাটিলেট সেগুলো অনুচক্রিকাগুলো অ্যাক্টিভ হয়ে যায়, পরবর্তীতে রক্ততঞ্চনের যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো অ্যাক্টিভ হয় একটার পর একটা, অ্যাক্টিভ হয়ে একটা ফ্যাক্টর আরেকটাকে অ্যাক্টিভ করে, একটা ফ্যাক্টর আরেকটাকে অ্যাক্টিভ করে, এভাবে অ্যাক্টিভ হইতে হইতে ফিব্রিন জালক তৈরি হয়। সেখান থেকে ফিব্রিন জালক তৈরি হওয়ার পরে যখন রক্ত কণিকাগুলো আটকায় যায় ওটার মধ্যে, মানে যখন রক্ততঞ্চনটা পুরোপুরি হয়ে যায়, এরপরে প্রক্রিয়াটা থেমে যায়। এর আগ পর্যন্ত কিন্তু একটা আরেকটাকে ডাকতেই থাকে, ঠিক আছে। একটা জায়গায় কেটে গেছে, সেটা কিন্তু পুরো আশেপাশে সব জায়গায় যে ক্লটিং ফ্যাক্টর তাদেরকে ডেকে নিয়ে আসে খুব দ্রুত কয়েক মিনিটের মধ্যে কাজটা সেরে ফেলে এবং রক্তটা জমাট বেঁধে যায়। তারপর আরেকটা উদাহরণ দেখো, এখানে কি দেখা যাচ্ছে? এখানে হচ্ছে একটা কালো বাবু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই যে বাবু, এই বাবুটা কোথায় আছে? এই বাবুটা তার মায়ের পেটের মধ্যে আছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি মায়ের পেটের মধ্যে আছে, এবং বাহির থেকে মানুষজন বলতেছে যে তুমি চাপ দাও ডেলিভারির সময়, ঠিক আছে। আচ্ছা, তাহলে মা চাপ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শক্তি পাচ্ছে না। তখন কি হবে জানো? তখন হচ্ছে এই যে মানুষজন বলতেছে, তার নিজেরও মনে হচ্ছে এবং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তখন কি হবে? তার শরীর থেকে এই যে জিনিসগুলো, এই যে স্টিমুলেশনগুলো, এগুলো নার্ভের মাধ্যমে ব্রেনে যাওয়ার পর ব্রেনের মধ্যে পিটুইটারি গ্রন্থিকে বলবে তুমি অক্সিটোসিন ক্ষরণ করো, অক্সিটোসিন, ঠিক আছে। তুমি কি করো? অক্সিটোসিন ক্ষরণ করো। অক্সিটোসিন আস্তে আস্তে জরায়ুতে আসবে, মানে যেখানে বাবুটা আছে, হ্যাঁ, এই জরায়ুর মধ্যে এসে অক্সিটোসিন কি করবে? চাপ দিবে, ঠিক আছে। অক্সিটোসিন সরাসরি চাপ দিবে না, অক্সিটোসিন হচ্ছে চাপটাকে আরো শক্তিশালী করতে সহযোগিতা করবে। তাহলে চাপ দিল, এরপরেও কোনো কাজ হইল না। এরপর কি হবে? আবার সিগন্যাল যাবে এখান থেকে যে কাজ হয় নাই, তখন আরও বেশি অক্সিটোসিন সিক্রেশন হবে। তারপরেও যদি কাজ না হয় আরও বেশি, এভাবে করে যতক্ষণ না বাবুটা বের হচ্ছে, এটা কিন্তু পজিটিভ ফিডব্যাক মেকানিজমে বাড়তে থাকবে। এবং যখন এই যে চক্রটা দেখো, একটা কিন্তু চক্র, মানে চলতেই থাকতেছে, বাড়তেই থাকতেছে। যখন বাবুটা বের হয়ে যাবে তখন কাজটা শেষ হয়ে যাবে। যেমনিভাবে যখন রক্ততঞ্চন হয়ে গেছে তখন কিন্তু আর পজিটিভ ফিডব্যাকটা কাজ করতেছে না। ওকে, তাহলে দেখো পজিটিভ ফিডব্যাক কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্য জরুরি, আমাদের শরীরে কাজ করে। তার মধ্যে 3টা এক্সাম্পল এখানে দেখা আছে। একটা হচ্ছে ব্লাড ক্লটিং, রক্ততঞ্চন প্রক্রিয়া। এরপরে দেয়া আছে কি? এরপরে হচ্ছে আমাদের পার্চুরেশন মেকানিজম। পার্চুরেশন মানে হচ্ছে আমাদের বাচ্চা জন্ম নেওয়ার সময় যে চাপাচাপি হয়, মা ভিতর থেকে চাপ দেয়, যে প্রস্রাব করার চেষ্টা করে, সেটাই হচ্ছে পার্চুরেশন। আরেকটা হচ্ছে ক্রিয়েশন অফ নার্ভ সিগন্যাল, ঠিক আছে। আমাদের শরীরে যে সিগন্যালটা নার্ভের মাধ্যমে, নার্ভের সিগন্যালটা তৈরি হয়, একটা নার্ভ কীভাবে কাজ করে এটা তো আমরা ডিটেলস সামনে পড়বে, এখন অত ডিটেলসে আমাদের যাওয়ার সুযোগ নেই। তো এগুলো সব পজিটিভের মাধ্যমে হয়, ঠিক আছে। তাহলে দেখো, ইজ পজিটিভ ফিডব্যাক মেকানিজম গুড ফর আস? এটা হচ্ছে অবশ্যই মাঝে মাঝে হইতে পারে, কিন্তু সাধারণ ক্ষেত্রে এটা হচ্ছে ক্ষতিকর, ঠিক আছে। কীরকমভাবে ক্ষতিকর আমরা একটা উদাহরণ দিলে আমাদের হচ্ছে ক্লাস শেষ, ঠিক আছে। তোমাদের 1 ঘন্টা হয়ে গেছে ক্লাসে, হ্যাঁ, তোমাদের আশা করি আর ক্লাস করতে ইচ্ছা করতেছে না। কারো কি ইচ্ছা করতেছে? আচ্ছা, তোমাদের কারো এখন আশা করি ইচ্ছা করতেছে না। ইচ্ছা যদি করেও থাকে তাহলে তোমরা না লিখে দাও, তাহলে আমি ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দেবো, ঠিক আছে। আর যদি বলো যে ইচ্ছা করতেছে, তাহলেও আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, কারণ রোজা রেখে এত বকবক করতে তো ভালো লাগে না, তাই না? আর আমাদের টপিকও কিন্তু শেষ। তাহলে দেখো,
এই যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম, এখানে আমরা ডেফিনেশনটা এখন পড়ে ফেলি। এটা আমি যেটা বাংলায় বলছি ওটাই লেখা আছে। ইফ দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস কজেস মোর অফ দ্য সেম, তাহলে যেটা শুরুতে ছিল সেই স্টিমুলাসটা যদি পরবর্তীতে মোর অফ দ্য সেম, মানে যা হয়েছিল সেটা আরও বেশি হইতে থাকে, এটাই হচ্ছে কি পজিটিভ ফিডব্যাক মেকানিজম। ওকে, তাহলে দেখো পজিটিভ ফিডব্যাকের একটা উদাহরণ দিছে। তোমার শরীরে যদি কোনো কারণে একটু রক্তক্ষরণ হয় 1 লিটার অথবা 500 ml, অথবা অ্যাক্সিডেন্টে হালকা একটু কেটে গেছে, হ্যাঁ, তখন কি হবে, এটা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে আস্তে আস্তে তোমার ওই রক্তর পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি তোমার শরীরে 2 লিটার বা তার অধিক রক্তক্ষরণ হয়, যেটার উদাহরণ আমি অলরেডি দিছি, তখন কি হবে দেখো, তখন হচ্ছে রক্তক্ষরণ হয়েছে এই কারণে, তুমি চিন্তা করো তোমার কি হয়েছে, শরীরের মধ্যে রক্তের ভলিউম কম, তার মানে তোমার প্রত্যেকটা অর্গান কম রক্ত পাচ্ছে, তাই না। তো হার্ট একটা অর্গান, হার্ট কিন্তু কম রক্ত পাচ্ছে, তাহলে হার্ট যদি কম রক্ত পায়, হার্ট কি পাম্প করার মতো শক্তি পাবে? হার্টের নিজেরও তো করোনারি আর্টারির মাধ্যমে রক্ত নিতে হয়, তাই না। তাহলে সে নিজে রক্ত পাচ্ছে না। এখন সে যেহেতু নিজে রক্ত পাচ্ছে না, সে আরও কম পাম্প করবে, আগের থেকে কম শক্তি। যতটুকু রক্ত আছে 3 লিটার, ওইটা যদি পুরো শরীরে দিতে পারতো তাও কিছুটা বেঁচে থাকতো। কিন্তু হার্ট যেহেতু নিজেই রক্ত পাচ্ছে না, নিজে দুর্বল, সেই কারণে 3 লিটারও ঠিক মতো পাম্প করতে পারবে না, সেই কারণে সে আরও দুর্বল হয়ে যাবে। তাহলে ধরে নাও এখন হচ্ছে 2.5 লিটারের রক্ত পাম্প করতে পারতেছে, খুব দুর্বল হয়ে গেছে। এরপরে যেহেতু এখন আরও দুর্বল হয়ে গেছে, সেই কারণে আরও কম রক্ত করোনারি আর্টারির মাধ্যমে আসতেছে। এরকম করে ঘুরায় ফিরে একই জিনিস বারবার হইতে থাকবে, কমতে 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 তার শরীরে 3 লিটার রক্ত থাকা সত্ত্বেও সে কিন্তু একটা পর্যায়ে 0 লিটারের মতো অবস্থা হয়ে যাবে এবং সে হচ্ছে মারা যাবে, ঠিক আছে। ওই ব্যক্তিটা তখন মারা যাবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, মাঝে মাঝে তোমার ডেথ বা মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা ইংলিশে একটু বলি, দেখো পজিটিভ ফিডব্যাক মেকানিজম ক্যান সামটাইমস কজ ভিসিয়াস সাইকেল, মানে দুষ্ট চক্র। একটু আগে দেখো পজিটিভ সবসময় চক্র আকারে চলে, মাঝে মাঝে ভালো চক্র হয়, মাঝে মাঝে দুষ্ট চক্র হয়, ঠিক আছে। দুষ্ট চক্র হয়েই দেখো মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা। তোমাদের কারো কোনো প্রশ্ন বা কিছু আছে কি না? আচ্ছা, তাহলে তোমরা বলতেছো তোমাদের হচ্ছে ক্লাস শেষ করতে ইচ্ছা করতেছে, তাই না? আচ্ছা, মাশাআল্লাহ, সবাই বলতেছে করতেছে, মানে হচ্ছে ক্লাস শেষ করতে ইচ্ছা করতেছে, খুবই ভালো। তাহলে আমরা শেষ করে দিব। তাহলে দেখো আমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলি তোমাদের সাথে। হ্যাঁ, ট্রু ফলস। মেডিকেলে কয়েক ধরনের কোয়েশ্চেন অ্যান্সার হয়, একটা হচ্ছে ট্রু ফলস হয়, আর একটা হচ্ছে SBA, মানে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। তাহলে তোমাকে যদি আমি বলি, তোমাকে 5টা অপশন দিছি, 5টার মধ্যে 3টা কারেক্ট, কিন্তু একটা হচ্ছে একটু বেশি কারেক্ট। হ্যাঁ, আমাদের কোন প্রেক্ষাপটে কোশ্চেনটা জিজ্ঞেস করছি সেটা বুঝে তোমাকে ওটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে ওই 5টার মধ্যে তুমি যদি 3টা সিলেক্ট করো বা একটা সঠিকগুলোর মধ্যে একটা সিলেক্ট করো, তাহলে কিন্তু হবে না। তোমাকে যেটা বেশি কারেক্ট, বেশি সঠিক অ্যান্সার, বেশি বইয়ের কাছাকাছি, সেটাকে সিলেক্ট করতে হবে। এটাকে আমরা বলি SBA, সিঙ্গেল বেস্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার না, কিন্তু বেস্ট অ্যান্সার। আরেকটা থাকে হচ্ছে ট্রু ফলস। তো ট্রু ফলসটা আমরা প্র্যাকটিস করবো। মেডিকেলের ট্রু ফলস কিন্তু আবার একটা ট্রু ফলস না, 5টাই অ্যান্সার করতে হয়। তাহলে আসো, 5টা অপশন থাকবে এরকম, 5টার মধ্যে প্রত্যেকটাতে 0.2 করে নাম্বার থাকবে, ঠিক আছে। এবং তুমি যদি প্রত্যেকটাই দাগাও তাহলে তুমি হচ্ছে 1 নাম্বার পাবা। তাহলে সবাই একটু অ্যান্সার করো, ঠিক আছে। আমি সবগুলো কোশ্চেন একবার করে পড়তেছি, বাংলায় বলতেছি। বাংলায়, আচ্ছা বাংলায় বলবো না, কিছুই করবো না, তখন হচ্ছে দেখে দেখে এইভাবে করে অ্যান্সার দিবা, ঠিক আছে। সিরিয়ালি 1 2 3 4 5, ঠিক আছে। এভাবে মানে ABCD কিচ্ছু লেখা লাগবে না, সিরিয়ালি একটা নিচে আর একটা, এভাবে করে অ্যান্সার দিবা। সবগুলো তো ট্রু না, যেটা যেরকম হবে ওরকম অ্যান্সার দিবা। এর মধ্যে যে সবগুলো সঠিক বলবে তার জন্য কোনো পুরস্কার থাকবে না, তার জন্য কংগ্রাচুলেশনস থাকবে আর কি, অনেক অনেক কংগ্রাচুলেশনস থাকবে। কংগ্রাচুলেশনস দিয়ে তো আর তুমি ইফতার করতে পারবে না, তাই না। আচ্ছা, এখানে তো মুগদা মেডিকেলের কেউ আসো কিনা, থাকলে বলতে পারো, তাহলে তোমাকে মেডিকেলে আসলে হয়তো এটা ভালো করে কংগ্রাচুলেশনস দিতে পারবো। আচ্ছা, ফাহমিদা বলতেছে KRP মানে হচ্ছে খারাপ, ঠিক আছে, নেট খারাপ। আচ্ছা, সাদিয়া দেখি, সাদিয়া আফরেন শিমু। তো শিমু কি করছে, সে হচ্ছে ট্রু ফলস সব লিখে দিছে, মাশাআল্লাহ। তানজিলা, এই তানজিলাকে আগে দেখছি মনে হচ্ছে কোথায়, এই নামটা চেনা চেনা লাগতেছে, তানজিলা ডেইসি। তুমি কি মানে কোথাও ক্লাস করছিলাম মনে হচ্ছে আগে। তারপর হচ্ছে মনির অ্যান্সার দিছে, মাশাআল্লাহ।
তুরানি, নাবিলা, আচ্ছা অনেকে অ্যান্সার দিয়েছে। তাহলে আসো আমরা সলভ করে দেখি কাটটা কাটটা হয়েছে। হ্যাঁ, তাহলে আইসিএফ ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট। ইন্টারনাল মানে আই, কিন্তু আসলে এটা না, তাই না? আমরা জানি যে ইসিএফকে বলা হয় হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফলস। ওকে, তারপর আসো হোমিওস্ট্যাসিস ইজ মেইনলি মেনটেন বাই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। মানে মেইনলি সব জায়গায় কিন্তু নেগেটিভই হয়, তাই না? বেড়ে গেলে কমাবো, কমাইলে বাড়াই দেবো, এটা স্বাভাবিক, এটা হচ্ছে ট্রু। এরপর আসো পজিটিভ ফিডব্যাক মেকানিজম ইজ ইউজফুল ফর চাইল্ড বার্থ। একটু আগে আমরা উদাহরণটা দেখলাম। হ্যাঁ, চাইল্ড বার্থের সময় আস্তে আস্তে যতক্ষণ না বাচ্চা বের হচ্ছে শক্তিটা বাড়াইতেই থাকে অক্সিটোসিনের মাধ্যমে, তাহলে এটাও ট্রু। ভেরি গুড। তারপর হচ্ছে 50-70% অফ অ্যাডাল্ট বডি ওয়েট ইজ ওয়াটার। আচ্ছা, এটাও ট্রু, সবই দেখি ট্রু। হ্যাঁ, আমি তো তাহলে অ্যান্সার উপরে লিখেই দিয়েছিলাম মনে হচ্ছে। ব্লাড ক্লটিং ফলোজ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এটা কি ট্রু না ফলস? এটা হচ্ছে আমরা একটু আগে যেটা দেখলাম, এটা হচ্ছে ফলস। হ্যাঁ, কারণ ব্লাড ক্লটিংয়ে যতক্ষণ না ক্লট হচ্ছে এটা কিন্তু মানে শেষ হয় না, তাই না? যতক্ষণ না ক্লট হচ্ছে কাজটা শেষ হবে না, এটা হচ্ছে সামনে চলতেই থাকবে। তাহলে এটা হচ্ছে একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি FTTTF। FTTTF মানে শুরুরটা শেষেরটা হচ্ছে ফলস। দেখি কাটটা কাটটা হয়েছে, তাদেরকে আমরা কংগ্রাচুলেট করি। সাদিয়ারটা হয়েছে মাশাল্লাহ। তারপরে হচ্ছে কাটটা হয়েছে, মনিরেরটা হয়েছে। তারপরে আমাদের তুরানি ভুল করছে, নাবিলা ভুল করছে। এই যে দেখো তোমরা হচ্ছে হোমিওস্ট্যাসিস ইজ মেইনলি মেনটেন বাই নেগেটিভ, এটা অনেকে ফলস দিছো কেন? মেইনলি তো পজিটিভটাই, দুইটাই করে, কিন্তু মেইনলি হচ্ছে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে কোনটা? পজিটিভ, নেগেটিভটা। ঠিক আছে। তারপরে কামরুন নাহার, তুমি ঠিক বলেছ। সামিহা, সবার নাম বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। মাশাল্লাহ। তাহলে যাদের হয়েছে তারা আবার বলতেছে যে আমার সব হয়েছে। আচ্ছা, খুবই আনন্দের বিষয় তাদের জন্য যে তোমরা মেডিকেলে আসার আগে মেডিকেলের একটা প্রশ্ন সলভ করে ফেলছো, তাই না? মাশাল্লাহ। ওকে, তাহলে আমাদের ক্লাস হচ্ছে আজকে এই পর্যন্তই। তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকলে তোমরা বলতে পারো। আর যদি আমি কিছুক্ষণ আসি, 1 মিনিট 2 মিনিট যদি থাকে, তাহলে আমার জানা থাকলে আমি অ্যান্সার দেবো। আর যদি না থাকে তাহলে তোমাদেরকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউটা কেমন জানি সাদা সাদা হয়ে গেছে, তাই না? থ্যাংক ইউটাকে আমরা একটু কালো কালো করে দিই। আচ্ছা, তোমাদের এখন পর্যন্ত কারো কোশ্চেন? ও হ্যাঁ, তানজিলা জিজ্ঞেস করছো যে নেগেটিভ কীভাবে, সেকেন্ডটা ট্রু কীভাবে। এখানে দেখো মেইনলি একটা কথা ছিল। হ্যাঁ, মেইনলি একটা কথা ছিল, এই জন্যই বলছি যে মেডিকেলে একটা কিছু ঝামেলা আছে, যে একটা জিনিস ট্রু কিন্তু সেটা একটু বেশি ট্রু হইতে হবে আর কি। হ্যাঁ, হোমিওস্ট্যাসিস মেইনলি মেনটেন বাই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তোমার বইতে হুবহু এই কথাটা লেখা আছে। হ্যাঁ, আমরা তো এখনও বই অত গভীরভাবে পড়ি নাই, এই কারণে আমাদের কাছে একটু কনফিউশন লাগতেছে হয়তো। তাহলে মেইনলি মেনটেন করে হচ্ছে নেগেটিভটাই, ঠিক আছে? কোনো কিছু বাড়লে সেটাকে কমায় স্বাভাবিক করে, কোনো কিছু কমলে সেটাকে বাড়ায় স্বাভাবিকের দিকে নিয়ে আসে। খুব কম ক্ষেত্রেই আমরা হচ্ছে এটাকে হোমিওস্ট্যাসিস মেনটেনের ক্ষেত্রে করি যে পজিটিভটা। যেমন হচ্ছে তোমার রক্ত এটা তো মানে কোনো স্বাভাবিক প্রক্রিয়া না, তাই না? ওটা চাইল্ড বার্থ, এটা তো প্রতিদিন হয় না কারো। তো সেই ক্ষেত্রে মানে যেই জিনিসগুলা রেগুলারলি আমাদের শরীরে হচ্ছে মেইনলি এটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ওকে, আমি তো 4-5টা এক্সাম্পল দিছি, মানে সব ক্ষেত্রেই হচ্ছে নেগেটিভটাই হয়। ওকে, আর কারো কোনো কথাবার্তা না থাকলে সবাইকে রমাদান মুবারক। তোমরা ভালোভাবে রোজা রাখো ইনশাল্লাহ। আর মেডিকেলে চান্স পাওয়ার পর এটা কিন্তু তোমাদের খুবই ভালো একটা সময় আর কি। রমজান মাসটা পাইছো, রমজান মাসটাকে কাজে লাগানো যায়। বেশি বেশি নামাজ পড়ো। যারা আগে তারাবি নামাজ পড়তে পারো নাই, আগের বছর তো তোমাদের হচ্ছে অ্যাডমিশন ছিল, এইচএসসি ছিল, অনেক ব্যস্ততা ছিল, তাই না? তো অ্যাডমিশন মেডিকেল ভর্তি হওয়ার আগে বা ক্লাস শুরু হওয়ার আগে, ভর্তি তো হয়ে গেছো, তোমরা এই সময়টাকে কাজে লাগাই ফেলো ইনশাল্লাহ। বেশি বেশি নামাজ পড়ো, দোয়া করো আল্লাহর কাছে যেন মেডিকেল লাইফটা সুন্দর যায়, কোরআন হাদিস পড়তে পারো, ঠিক আছে? অন্যান্য বিভিন্ন কাজকর্ম করতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আবারও হাতের লেখা থ্যাংক ইউ তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।